রাস্তার পাশের বাড়িগুলোতে টিম টিম করে জ্বলছে বাল্বগুলো। তার আলোতে দেখতে পাই কয়েকটা শেয়াল গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমরা চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে নৌকার ঘাটে গিয়ে পৌঁছাই। এরপর আমি আমার ডান পাড় থেকে তাকিয়ে দেখি একটা দুর্গন্ধময় রশি দিয়ে আমার পা বাঁধা। রশিটিতে হাত দিতেই খুব বিশ্রী ও বিকট একটা শব্দ আমার কানে কানে পড়ল। পেছন ঘুরে তাকাতে দেখি মাহি দাঁড়িয়ে আছে। মৃত্যুর পরও কি থেকে যায় বন্ধুত্ব? মাহি কেন ফিরে এসেছিল? অথবা বন্ধুর বলা কোনো রাতের ঘটনা, যখন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার লড়াই করছেন শুধু একটি সকাল দেখার জন্য? সেই ঘটনা কখনো কি ভোলা যায়? অথবা নতুন ফ্ল্যাট কিনে বন্ধু ফারহানকে চমকে দেওয়ার পরে কেন থমকে গিয়েছিল সেই ব্যাংকার ভদ্রলোকের জীবন? প্রশ্নগুলো সহজ, তবু উত্তর অজানা। আর সেই অজানা ভয়ের রাজ্যে এখন নিয়ে যাব আপনাদের। শুরু হচ্ছে ভূত.com প্রেজেন্টস অচিনপুর, হন্টেড বাই ভূত.com presents অচিনপুর, haunted by Airtel। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে। হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে, বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজধানী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি মীর সাব্বির বলছি সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে। ঘটনাটি এক লাশ কেন্দ্রিক, আমার এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সময়কাল 2020 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত আনুমানিক 11 ঘটিকায় আমার খালু আমার বাবাকে ফোন করে জানায় আমার খালা আমাদের সিরাজগঞ্জের কোনো একটা স্বনামধন্য হসপিটালে মারা গেছেন। হসপিটাল থেকে আমাদের বাড়ি কাছে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আমার বাবা আমার খালার লাশ রাতে আমাদের বাড়িতে রেখে সকালে আমার খালার বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কারণ আমার খালার বাড়ি যেতে ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হতে হয়, আর শীতকাল থাকার কারণে প্রচুর কুয়াশা, নদীতে নৌকা চলাচল প্রায় বন্ধ বললেই চলে। তাই আমি আর আমার বন্ধু রাজীব পাশের একটি মসজিদ থেকে একটি লাশবাহী খাটিয়া নিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তায় অপেক্ষা করতে থাকি। অতঃপর অ্যাম্বুলেন্স লাশ নিয়ে আসে। একটা পর্যায়ে আমার খালু এবং আমার খালাতো বোন মিলে সিদ্ধান্ত নেয় তারা রাতেই লাশ ইঞ্জিন চালিত নৌকায় করে ওই পারে অর্থাৎ আমার খালার বাড়িতে নিয়ে যাবে। পরে তাদের জোরাজুরিতে আমরাও রাজি হয়ে যাই। আমি আর আমার বন্ধু রাজীব আমরা দুজনে একসাথে লাশবাহী গাড়িতে উঠে পড়ি, কারণ লাশ নদীর ওই পার অর্থাৎ আমার খালার বাড়িতে নৌকায় করে নিয়ে যাওয়ার জন্য নৌকার ঘাটে যেতে হবে। আমার খালু অ্যাম্বুলেন্সের সামনে বসেছিলেন। আমি আর আমার খালাতো বোন সিনথিয়া আর রাজীব আমরা লাশবাহী গাড়ির পেছনে আমার খালার সাথে বসেছিলাম। আমার বাড়ি থেকে নৌকা ঘাটের দূরত্ব প্রায় 30 মিনিটের। কুয়াশা আর প্রচণ্ড অন্ধকারের কারণে গাড়ি খুব আস্তে আস্তে চলতে শুরু করে। গাড়ি কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাইরে আচমকা একটা শব্দ শুনে অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমি আর রাজীব দুজন ছিলাম খুব সাহসী। আমরা গাড়ি থেকে নিচে নেমে বোঝার চেষ্টা করি শব্দটা কোথা থেকে আসছে। তখন আমরা দুজন যা দেখতে পাই তাতে খুবই আতঙ্কিত হয়ে পড়ি। আমরা রাস্তার পাশে বিভিন্ন বাড়ির বাইরে জ্বলতে থাকা বাল্বের আলোয় দেখি কয়েকটা শেয়াল গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, আর গাড়ির ওপরে কয়েকটি ঈগল একসাথে উঠছে। রাজীব আমাকে আতঙ্কিত কণ্ঠে বলল, সাব্বির, আমাদের গ্রামে তো কোনো শেয়াল নেই, তাহলে এগুলো কি? আর এত রাতে গাড়ির উপরে
ঈগল কেন উঠছে? ঈগল তো রাতে দেখা যায় না। এখানে ছোট থেকে বড় হয়েছি, অনেক রাতে এই জায়গায় ঘুরেছি, কোনোদিন শিয়াল দেখতে পাইনি। আজ শিয়াল এলো থেকে? এরকম প্রশ্ন করতে করতে আমরা অস্থির হয়ে যাই। আমরা দুজন আবার শিয়ালের দিকে তাকিয়ে ভয়ে জমে যাই। দেখতে পাই শিয়ালের হাত পা সবই আছে, কিন্তু কেমন যেন একটু অন্য রকমের মুখটা। তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে, ভাই, গাড়ির কোনো সমস্যা নাই, গাড়িতে উঠুন। ড্রাইভার এতক্ষণ চেক করছিল শব্দ হওয়ার কারণ কি। তখন আমরা গাড়িতে উঠে বসি। গাড়ি আবার চলতে শুরু করে। হঠাৎ গাড়ির ভেতর কাঁচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শিয়ালগুলো গাড়ির পেছনে ছুটে ছুটে আসছে। তখন বিষয়টি আমি রাজীবকে দেখাই। এর কিছুক্ষণ পরে আমরা দুজন আরেকটি বিষয় দেখে ভয়ে গাড়ির ভেতরে এই জন্য বরফ হয়ে যায়। আমরা দেখতে পাই শত শত ঈগল আমাদের গাড়ির পেছন পেছন আসছে। তখন আমি রাজীবকে বলি, চোখ বন্ধ করে উচ্চ স্বরে কালেমা পড়তে। আমার খালাতো বোনকে আমরা কিছুই বলিনি, কারণ ও ভয় পাবে। আর সিনথিয়া তখন গাড়ির ওপরে ওর মায়ের লাশের দিকে তাকিয়ে কান্না করছিল। আমরা চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে কিছু সময় পর নৌকা ঘাটে পৌঁছাই। আমি আর রাজীব গাড়ি থেকে নামার পর ওই প্রাণীগুলো আর দেখতে পাই না, আর ঈগলগুলো দেখতে পাই না। লাশ গাড়ি থেকে নামিয়ে খাটিয়ায় রেখে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ভাড়া দেওয়ার সময় তাকে একটু দূরে নিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করি, ভাই, আপনি পরে কিছু দেখতে পান না? ড্রাইভার তখন আমাকে বলে, ভাই, আমি যখন গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলাম, গাড়ির লুকিং গ্লাসে দেখতে পাই শেয়ালের মতো কিছু প্রাণী গাড়ির পেছন পেছন আসছে, আর ওপরে উঠছে শত শত ঈগল। কিন্তু আপনি এগুলো কেন জানতে চাইছেন? আসলে ভাই, আমি আর আমার বন্ধু রাজীবও এইগুলো দেখেছি। ভাই, ভয় পাবেন না, লাশ নিয়ে রাতে কোথাও গেলে এরকম অনেক সমস্যাই হয়। এই বলে ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়। তারপর আমি অনেক কষ্টে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করি লাশ নিয়ে যাওয়ার জন্য। লোক না থাকার কারণে আমার খালু আমাকেও লাশের সাথে যেতে বলে। সাব্বির, নৌকাঘাট থেকে নামার পর 10 মিনিট হেঁটে যেতে হবে। আমি দুজনকে বলে রেখেছি, তারা অপেক্ষা করছে। তুই থাকলে একটু ভালো হয়। খাটিয়ায় করে লাশ নিয়ে যেতে হবে বাড়িতে। কোনো উপায় না দেখে আমি রাজীবকে বলি, তুইও চল আমার সাথে। কিন্তু রাজীবের সকালে কাজ থাকায় বলে, তুই যা, আমি যাব না। তখন আমি ওকে সাবধানে বাড়ি যেতে বলি। নৌকায় আমার খালার লাশ নিয়ে আমি আমার খালাতো বোন, খালু আর নৌকা চালক অন্ধকার আর কুয়াশার মাঝেও নদী পার হওয়ার জন্য চলতে শুরু করি। হঠাৎ মাঝি বলে ওঠে, ভাই, অন্ধকার যেন আরো বেশি হয়ে গেল। আমি অন্ধকার আর কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আমি বলি, টর্চ লাইট দিয়ে দেখে আস্তে আস্তে এগিয়ে যান। কিন্তু কুয়াশার কারণে টর্চ লাইটের আলোতেও কিচ্ছু দেখা যাচ্ছিল না। নৌকার ঘাট থেকে খালার বাড়ির ঘাটে নৌকার যেতে 1 ঘন্টা সময় লাগে। আমার খালার লাশ নিয়ে আমরা নৌকায় উঠি 12:50 ঘটিকায়। নৌকা আস্তে আস্তে চলছে। হঠাৎই আমার খালাতো বোন সিনথিয়া আমাকে বলে, সাব্বির, এই অন্ধকারের মধ্যে এতগুলো ঈগল আমাদের নৌকার সাথে কিভাবে চলছে? আমি ভয়ে ভয়ে উপরে তাকাই। তীব্র অন্ধকারের মাঝেও ঈগলগুলো দেখা যাচ্ছিল। ঈগলগুলো আগুনের তৈরি। তখন আমি ওকে বলি, ও কিছু না, তুই চোখ বন্ধ করে কালেমা কর। কিন্তু আমার ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ নৌকা বন্ধ হয়ে যায়। নৌকা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা সবাই শুনতে পাই শেয়ালের ডাক। মাঝি তখন বলে, ভাই, নদীর মাঝে শেয়াল ঘোরাফেরা করতে পারে কিভাবে? আমি বলি, হয়তো আশেপাশে কোথাও দ্বীপ বা চর আছে, সেখান থেকে শেয়ালের ডাক আসছে। মাঝি তখন বলে, না ভাই, আশেপাশে কোথাও দ্বীপ বা চর নাই। আমি তখন বলি, যাই হোক, আপনি দেখেন নৌকার কি সমস্যা হলো। আমি পকেট থেকে ফোন বের করে দেখি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এখন রাত 3:45, কিন্তু আমাদের তো 2:20 বা 2:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এখন আমরা মাঝ নদীতে কেন? আমি বিষয়টি কাউকে কিছু না বলে আমার এক পরিচিত বড় ভাই রবি দাদাকে ফোন দিয়ে সবটা খুলে বলি। দাদা তখন বলেন, লাশ রাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে অনেক সময় আদমখোর জিন লাশ খাওয়ার পেছনে লাগে। তুই লাশের কাছে দাঁড়িয়ে উচ্চ স্বরে আজান দে,
চলে যায়। মাথার উপরে ইগলগুলো আনা নাই। আমি আজান শেষ করে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে থাকি। নৌকা আবার চলতে শুরু করে। এরপর আর কোনো সমস্যা হয় না। আমরা সকাল 4:40 আমার খালার বাড়ির নৌকার ঘাটে পৌঁছাই। আর আমার খালুর পরিচিত 2জন লোক সেখানে অপেক্ষা করতে করতে নৌকার ঘাটেই ঘুমিয়ে পড়েছিল। নৌকার ভাড়া মিটিয়ে দিয়ে তাদেরকে ডেকে তুলে আমরা 4জন খাটিয়া নিয়ে লাশ নিয়ে যাচ্ছিলাম। তখন 2জন লোকের মধ্যে একজন বলল, আপনাদের আসতে এত সময় লাগলো কেন? আমরা বললাম, রাত 12:50 নৌকায় উঠেছি। তাহলে 1:50 তো পৌঁছানোর কথা। আমি কাউকে কিছু না বলে বললাম, অন্ধকার আর কুয়াশার কারণে রাস্তা না দেখতে পেয়ে ভুল পথে চলে গিয়েছিলাম, তাই সময় লেগেছে। তারপর লাশ গোসল করিয়ে সব নিয়ম মেনে জোহরের নামাজের শেষে আমরা খালাকে কবরস্থ করি। বাড়ি এসে রাজীব আমাকে যা বলে তা শুনে আমি ভয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কি হয়েছিল ওই দিন বাড়ি আসার সময় রাজীবের সাথে, সে ঘটনা পরবর্তী কোনো দিন বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এবং শ্রোতাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি রিফাত মিনা বলছি গোলাপগঞ্জ থেকে। আমার বাড়ি গোলাপগঞ্জ জেলার কাশিয়ানী থানার পরানপুর গ্রামে। ভূত.com-এ এটা আমার শেয়ার করা প্রথম গল্প। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আজকের ঘটনাটি ঘটে আমার নিজের সাথে, আমার মামার বাড়ি থাগাইলে। ভালো করে বোঝার সুবিধার্থে বলে রাখি, আমার মামাদের বাড়িটা পূর্বে হিন্দুদের বাড়ি ছিল, ফলে বাড়ির পাশেই একটি শ্মশান ও একটি মন্দির আছে। লোকমুখে শুনেছি অনেকেই নাকি রাতে শ্মশানে আগুন জ্বলতে দেখে এবং মন্দিরে পূজা হচ্ছে এমন দৃশ্য দেখে। এবার ফিরছি আসল ঘটনায়। আমার মামাদের বাড়িটা বিল এলাকায় হওয়ায় বর্ষাকালে বাড়ির চারিদিকে পানিতে ভরে যায় এবং সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। তো আমিও একদিন শখ করে আমার মামা বাড়ির পাশের বাড়ির তাহমিদ নামের একটি ছেলেকে নিয়ে মাছ ধরতে যাই। আমাদের সাথে ছিল 2টা টর্চ লাইট, একটি ব্যাগ এবং একটি মাছ কোপানোর ফুলকুচি। আমাদের স্থানীয় ভাষায় এটাকে আমরা ফুলকুচি বলি। আমাদের বাড়ির পাশে অবস্থিত শ্মশানের পাশ দিয়ে যখন মাছ কোপাচ্ছিলাম এবং বেশ ভালোই মাছ পাচ্ছিলাম, হঠাৎ আমার চোখে পড়ে একটি সাপের দিকে। আমি তাকে আমার হাতে থাকা মাছ কোপানোর যন্ত্রটি দিয়ে কোপ মারি, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সাপটিকে কোপ মারার সাথে সাথেই চারপাশে পানির রক্তে লাল হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে এখানে কয়েকটা গরু আর বড় কোনো পশু জবাই করা হয়েছে। আর আরও খেয়াল করলাম সাপটার গায়ে অনেক শক্তি। একটা সাপের গায়ে সাধারণত এতটা শক্তি থাকার কথা না। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ফেরার সময় খেয়াল করলাম একটি বিড়াল আমার মাছের ব্যাগের দিকে তাকাচ্ছে আর করুণ কণ্ঠে ডাকছে। আমি বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। পরদিন রাতে তাহমিদ আমাকে ডাকতে আসলো মাছ ধরতে যাওয়ার জন্য। আমি আগের দিনের ঘটনা মনে করে যেতে চাইলাম না। তখন তাহমিদ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে কোনো কিছু না বলে একা একাই বিলের দিকে হাঁটা শুরু করে দিল।
ও একা একা ভয় পাবে ভেবে আমিও ওর পিছু পিছু গেলাম। দুজনে মিলে মাছ ধরতে লাগলাম। বিলে তখন পানি অল্প থাকায় আমরা হেঁটে হেঁটে মাছ ধরছিলাম। মাছ ধরতে ধরতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসলাম। তখন আমি তাহমিদকে বললাম, চল এখন ফিরে যাই। কোনো উত্তর না পেয়ে পিছন ঘুরে তাকাতে দেখি তাহমিদ নেই। আমি একটু চমকে উঠলাম। পরে ওর নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলাম, তাহমিদ, এই তাহমিদ, কই গেলি ভাই? মজা করিস না, আয় ভাই, চলে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। অনেকক্ষণ যাবৎ ডাকার পরে হঠাৎ পাশের একটি হিজুর কাছ থেকে ক্ষীণ আওয়াজে ফিস ফিস করে বাতাসে ভেসে আসলো, ভাই আমি এখানে। তারপর আবার সব শুনশান। আমি বলতে লাগলাম, কি করছিস তুই ওখানে? এদিকে আয়, আমরা বাড়ি যাব। এটা বলছিলাম তখনই খেয়াল করলাম আমার পায়ের কাছে গতকালের কোপানো সেই সাপটি ফনা তুলে আছে আর আমার দিকে ধেয়ে আসছে। আমি এটা দেখে আমি ভয়ে আমার হাতে থাকা ফুলকুচিটি ফেলে দিয়ে প্রাণপণে বাড়ির দিকে ছুট দিলাম। ছুটতে ছুটতে বাড়ির উঠোনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। তখন সকাল হয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই সবাই জিজ্ঞাসা করছিল, কি হয়েছিল তোর সাথে? আমি সম্পূর্ণ কাহিনী কাউকে বললাম না, শুধু বললাম আমায় সাপে তাড়া করেছিল। বাইরে বেরিয়ে দেখলাম আমার মাছ কোপানোর ফুলকুচিটা উঠোনের কোণে পড়ে আছে আর তাতে বিধে আছে একটি মৃত সাপ। তখন আমার মনে পড়ল, কাল রাতে তো এটা আমি বিলে ফেলে রেখে আসছিলাম। কথাটা মনে পড়তেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে তাহমিদের খোঁজ নিতে ওর বাড়িতে গিয়ে ওর মায়ের মুখে যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর মা বলল, বাবা কাল তো ও বিছানা থেকেই ওঠেনি। এটা শোনার পরে আমি আর বেশি কথা না বলে আমার ঘরে চলে আসলাম আর সারাদিন ভাবতে লাগলাম, কে ছিল তাহলে ওটা আমার সাথে? সবকিছু এখানেই শেষ হলে পারত, কিন্তু না, সবকিছু বরং এখান থেকেই শুরু হলো। সেদিন রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর হলো এবং কোনোভাবেই জ্বর কমল না। সারা রাত প্রচণ্ড জ্বর। তবে আশ্চর্যের বিষয় হলো আমি একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। রাতে যে প্রচণ্ড জ্বর ছিল তা বোঝাই যাচ্ছিল না। এভাবে প্রতি রাতে জ্বর আসতো, সকালে সুস্থ হয়ে যেতাম। এভাবে জ্বর আসতেই থাকলো এবং দিন দিন আমি শুকিয়ে যাচ্ছিলাম এবং সবাই বলছে আমি নাকি অস্বাভাবিক কর্মকাণ্ড করতাম, তবে আমার কিছুই মনে নেই। এভাবে দিন দিন আমার অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। একদিন রাতে আমি শুয়েছিলাম, তখন হঠাৎ বাইরে থেকে কে যেন ফিস ফিস করে আমাকে ডাকে, বাইরে আয়, আমাকে মাছ দিয়ে যা, আমি মাছ খাবো। তখন আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর ইশারায় আমাকে তার দিকে ডাকছে। আমি তার পিছু পিছু বিলের দিকে হেঁটে চলে যাচ্ছি এবং আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। তার ওই ফিস ফিস কথাগুলো পুরো মন্ত্র বলের মতো আমার উপর কাজ করছিল। কেমন একটা মায়া ছিল ওই কণ্ঠে। হাঁটতে হাঁটতে আমি বিলের কাছে চলে গেলাম। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকি ঘটনাটা চলুন আমার নানুর মুখ থেকে শুনি। নানু বলছে, সেদিন রাতে তুই হঠাৎ দরজা খুলে বেরিয়ে যাওয়ায় আমি আর তোর নানা তোর পিছে পিছে যাই। আমরা বিলের কাছে যেয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোর হাতে একটি অর্ধ খাওয়া মাছ আর তোর মুখে লেগে আছে মাছের রক্ত। তোকে তখন সেখান থেকে নিয়ে এসে হাত মুখ ধুয়ে ঘরে এনে শুয়ে দিলাম। সারা রাত তোর হুঁশ ছিল না। সকালে তোর হুঁশ ফিরলে তোকে জিজ্ঞাসা করলে তুই বললি, কই, আমি তো রাতে কোথাও যাইনি, আমি তোমার ঘরেই ঘুমিয়েছিলাম। সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, তবে রাতে তোর ঘর থেকে অস্বাভাবিক কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ খুব রাগী কণ্ঠে বলছিল, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। আর কিছু একটা খাওয়ার আওয়াজ আসছিল। তখন সবাই তোর ঘরে যেয়ে দেখি তুই একটি কাঁচা মাছ কামড়ে কামড়ে খাচ্ছিস আর তোর মুখ দিয়ে অস্বাভাবিক সব আওয়াজ বের হচ্ছে। এটা দেখে তোর নানা দৌড়ে গিয়ে মসজিদের হুজুরকে ডেকে আনলো। তোর নানা যখন হুজুরকে ডাকতে যাচ্ছিল তখন তোর নানার মনে হচ্ছিল পিছন দিয়ে কয়েক হাজার বিড়াল ডাকছে, চারদিকে শুধু বিড়ালের ডাক। তোর নানা খুব সাহসী মানুষ, তাই ওইসবের পাত্তা না দিয়ে দোয়া দরুদ পড়ছিল আর মসজিদের দিকে দৌড়াচ্ছিল। কিন্তু হুজুরকে নিয়ে আসার সময় সবকিছুই স্বাভাবিক ছিল। হুজুর এসে আয়াতুল কুরসি পড়ে তোকে ফু দেয় আর সরিষার তেলে দোয়া পড়ে ফু দিয়ে তোর কানে সেই তেল দিয়ে দেয়। তখন তুই চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাস। এরপরে তোর মাথায় পানি ঢেলে হুশ করলে তুই স্বাভাবিক হয়ে যাস।
কিন্তু তোর কিছুই মনে থাকে না। তখন হুজুর চলে যাওয়ার আগে তোর নানাকে বলে, ওকে ভয়ানক খবিশ জিনে ধরেছে, ওকে বড় কোনো কবিরাজ দেখাতে হবে। হুজুর তখন একটি বড় কবিরাজের ঠিকানা দিয়ে যান। তোর নানা পরের দিন সেই ঠিকানায় গিয়ে সেই কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন। কবিরাজ এসে তোকে দেখেই জোরে বলে ওঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের বলে, এরা তো খুব ভয়ানক জিন, আল্লাহ মাফ করুক। তখন কবিরাজ মাটিতে একটি দাগ কেটে সেখানে তোকে বসিয়ে জিনকে হাজির করেন এবং তাকে বলে, তুই এর পিছনে কেন লেগেছিস? তখন সে রাগান্বিত কণ্ঠে বলে, এই আদম সন্তান আমার ছেলেকে মেরেছে, আমি ওর পুরো বংশকে শেষ করে দেব। তখন কবিরাজ বলে, ও তোর কি ক্ষতি করেছে? তখন সে জিন এভাবে বিস্তারিত বলল, আমার ছেলে সেদিন মাছ খাওয়ার জন্য সাপের রূপ নিয়ে বিলের ভিতরে মাছ খাচ্ছিল। তখন এই আদম সন্তান বিনা কারণে আমার ছেলেকে হত্যা করে। এরপরে আমি বিড়ালের রূপ নিয়ে তার কাছে মাছ খাওয়ার জন্য যাই, কিন্তু সে আমাকেও তাড়িয়ে দেয়। এরপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছনে লাগি। রাতে ওকে একা একা ডেকে বাইরে নিয়ে যাই, কিন্তু ওর পিছু পিছু ওর নানা নানি যাওয়ায় আমি সেদিন কিছু করতে পারিনি। পরের দিন ওর ঘরে যাই ওকে মারার জন্য, কিন্তু সেখানেও মসজিদের হুজুর চলে আছে আর আমাকে তাড়িয়ে দেয়। কবিরাজ তখন তাকে বলে, ওর ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিয়ে তুই চলে যা। কিন্তু সে যেতে রাজি হয় না, কারণ তারা নাকি খুব প্রতিশোধ পরায়ণ, সে প্রতিশোধ নিতে চায়। তখন কবিরাজ দোয়া পড়ে তাকে একটি বোতলে বন্দী করে ফেলে এবং বোতলটি কেমন জায়গায় দাফন করে রাখতে বলে যেখানে কোনো মানুষের পা না পড়ে। এরপর কবিরাজ যা বললেন তা শুনে আমরা সবাই ভয়ে আছি। কবিরাজ বললেন, একে আমি বন্দী করে দিয়েছি, এ আর কিছু করতে পারবে না, তবে এর একটি ছোট বাচ্চা আছে যে এখনো ছোট থাকায় আমি তাকে বন্দী করতে পারিনি। সে যদি বড় হয়ে তার বাবার ব্যাপারে জানতে পারে তবে সে অবশ্যই প্রতিশোধ নিতে আসবে, কারণ এরা খুবই প্রতিশোধ পরায়ণ। তখন এই কবিরাজ সবাইকে একটা আমল দিয়ে যায় আর সবাইকে একটা করে তাবিজ দিয়ে যায় আর বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকেই সবই স্বাভাবিক থাকে, তবে মাঝে মাঝে মনে হয় কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। জানি না এটা আমার মনের ভুল কিনা। আজকের ঘটনাটি এ পর্যন্তই। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি রোমান, লিখছি টাঙ্গাইল ব্যাপারী পাড়া থেকে। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। সাল 2020, জানুয়ারি মাসের 11 তারিখ। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স 4র্থ বর্ষের ছাত্র। ক্যাম্পাসেই থাকা হয়। কুয়াশায় ঘেরা শীতের সকাল, ঘড়ির অ্যালার্ম বাজছে। আমি ঘুম থেকে উঠে বসে দেখি সকাল 6:27। আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে পড়ি টিউশনের উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে স্টুডেন্টের বাসা 20 মিনিটের রাস্তা। 7টায় টিউশনের সময়, দেরি করা যাবে না এই ভেবে হাঁটতে থাকি। রাস্তায় কুয়াশা ছাড়েনি, সব কেমন যেন ঘোলাটে। কুয়াশায় একটু পরপর চশমার গ্লাস ঘেমে যাচ্ছে। আমি ছোটবেলা থেকেই চোখে চশমা ব্যবহার করি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট আছে। আমি জোরে জোরে পা চালাই। এমন সময় পেছনের দিক থেকে একটা শব্দ ভেসে আসে, খুব বিরক্তিকর শব্দ। আমি পেছন ফিরে তাকাতেই জোর বাতাসে ধাক্কা খাই। আমি তখনই বেহুশ হয়ে পড়ি।
প্রচুর ঘুটঘুটে অন্ধকার। আমি থমকে যাই। দিশেহারা হয়ে আমি আলো খুঁজতে থাকি। আমি জোরে চিৎকার করে ডাকি। এমন সময় দেখি হালকা লালচে হলদে রঙের আলো আমার দিকে এগিয়ে আসছে। এমন আলো আমি আমার জীবনে কখনো দেখিনি। ভয়ে ভয়ে বলছি, কে 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 ওখানে? আমি এখানে কেন? আমি কোথায়? আমার আওয়াজ শুনে ওই আলো আস্তে আস্তে নিভে গেল। এরপর আমি আমার ডান পার দিকে তাকিয়ে দেখি একটি দুর্গন্ধময় রশি দিয়ে আমার পা বাঁধা। রশিতে হাত দিতেই খুব বিশ্রী ও বিকট শব্দ আমার কানে এসে বলতে থাকলো, তোকে মারব, নৃশংসভাবে মারব। আমি শুনে অবাক হয়ে যাই। বলতে থাকি, কে তুমি? আমি কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। এরপর একটি দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকাতেই দেখি মাহি দাঁড়িয়ে আছে। মাহি হলো আমার বান্ধবী। 4 বছর আগে ওর সাথে আমার পরিচয় হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে ওকে আমি দেখি। ও আমার সেম ব্যাচ। একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের। তার 3 বছর পর ওর পরিবার অর্থাৎ বাবা মা দুজনেই একটি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে মাহি কেমন যেন হয়ে গেছে। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমি ভাবি মা বাবার এমন দুর্ঘটনা হয়তো মেনে নিতে পারেনি, তাই একটু ডিপ্রেশনে আছে। তার 1 মাস পর হঠাৎ রাত 3টায় মাহি আমাকে কল করে বলে তাদের বাড়ি যেতে। আমি ওর কথা শুনে অবাক হয়ে যাই। ওর কণ্ঠ শুনে মনে হয় যে কোনো কিছু ওর গলা টিপে ধরেছে। আমি ফোনে বলতে থাকি, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? কোনো উত্তর পাই না। আমি ক্যাম্পাস থেকে তখনই বের হয়ে ওর বাড়ি যাই। 15 মিনিটের রাস্তা। মনে হলো 5 মিনিটের ভেতরেই পৌঁছে গেলাম। বাইরে দাঁড়িয়ে কল দিচ্ছি, ফোন ধরছে না। ভাবলাম বাড়িতে হয়তো চোর বা ডাকাত এসেছে। বাড়িতে মেয়েটি একা থাকে। আমি কোনো কিছু না ভেবে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করি। দরজায় একটু ধাক্কা দিতেই খুলে যায়। পুরো বাড়ি খালি। খুব খুঁজছি কিন্তু কোনো কিছুই পেলাম না। শুধু পেয়েছি ওর একটি ফোন আর ল্যাপটপ। আমি থানায় যাবার সাহস পাচ্ছিলাম না। কি বলবো থানায় গিয়ে? কিছুক্ষণ পর ক্যাম্পাসে চলে আসি, সাথে ওর ফোন আর ল্যাপটপ। কাউকে কিচ্ছু বলিনি। হঠাৎ 4 দিন পর সকালে শুনতে পাই মাহির মৃতদেহ পাওয়া গিয়েছে। ওর বাড়ির পেছনের আম গাছে ঝুলেছিল লাশ। পরে এলাকার মানুষজন দুর্গন্ধ টের পেয়ে লাশ খুঁজে পায়। লাশ দেখে মনে হচ্ছিল কেউ মেরে গলায় দড়ি পেঁচিয়ে রেখেছে। পরে আর কিছু জানা যায়নি। পুলিশ ফাইল বন্ধ করে ফেলে, বলে সুইসাইড কেস। বেশ কিছু মাস আতঙ্কে ছিলাম, কিভাবে কি হলো এই ভেবে। কিন্তু কে জানে আজ আমি মাহিকে দেখব। এটা কি সত্যি মাহি নাকি ওর অবয়ব? আমি ওর সামনে এগোতে অনুভব করি আমি নড়াচড়া করতে পারছি না। হাসির শব্দ শুনতেই ঘুরে তাকাই, দেখি মাহি বলল, তুই আসলে সে বেঁচেই যেত। আমি বললাম, সে মানে তুমি কে? আমার কি দোষ? কোনো উত্তর পেলাম না। একসময় হাসির আওয়াজে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে থাকি। হঠাৎ চোখে পানির ছিটা লাগলো। কিছু লোক আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার, রাস্তায় পড়ে আছি কেন। আশেপাশে তাকাতেই দেখি আমি মাহির বাড়ির সামনে। বাড়িটি সেই থেকে খালি পড়ে আছে। আমি তো যাচ্ছিলাম টিউশনিতে। এটা তো পুরোটাই উল্টো রাস্তা। কিভাবে আসলাম এখানে? নিজেকে নিজেই প্রশ্ন করছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা। মানে আমি এতক্ষণ কোথায় ছিলাম? আশেপাশের লোকেরা আমাকে একটি অটো রিক্সাতে তুলে দেয়। ক্যাম্পাসের বন্ধুরা জিজ্ঞেস করে, কোথায় ছিলি এতক্ষণ? কতবার তোকে ফোন দিয়েছি জানিস? পকেটে হাত দিয়ে দেখি ফোন অফ। ফোনের কথা বলতেই মনে পড়ে গেল মাহির ল্যাপটপ আর মোবাইল আমার কাছে। তন্ন তন্ন করে খুঁজতে থাকি, কিন্তু আর কখনো পাইনি। পরদিন সকালে আমি বাড়ি চলে আসি এবং একজন হুজুরের শরণাপন্ন হই। তাকে খুলে বলতেই সে আমাকে ইফরিত জিনের নজর লেগেছে বলে জানায়। আর ওই ইফরিত জিনটাই মাহিকে মেরেছে। মাহির কারিন জিন আমাকে বাঁচিয়েছে। আর ফোন ল্যাপটপ মাহির বাড়িতেই পাবো। আমি জিজ্ঞেস করি, ওর বাড়িতে কিভাবে গেল? শুধু বলল, যেভাবে
চলাফেরা করতে বলল আমাকে। আমি তাই করি, সব মেনে চলি। এরপর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসি। কখনো ক্যাম্পাসে গেলে একবার হলেও মাহির বাড়িটা দূর থেকে দেখে আসি। আমাকে হুজুর বলেছিল মাহির নাকি জানাজা, কবর কোনোটাই হয়নি। তার লাশ বেওয়ারিশ হওয়ার জন্য মেডিকেল কলেজে ডোনেট করা হয়েছে। সত্যি বলতে এখনো আমি মাহিকে দেখতে পাই, কিন্তু কখনো প্রশ্ন করে কোনো উত্তর পাইনি। শুধু দেখতে পেয়েছি, ওর হাসি দেখেছি। জানি না সেই হাসির পেছনে রহস্য কি। এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই প্রথম ঘটনা লিখলাম, হয়তো ভালো করে বোঝাতে পারিনি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রাসেল ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ইচ্ছে আছে আপনার সাথে দেখা করবার। ইনশাল্লাহ একদিনে দেখা হবে। ভালো থাকবেন সবাই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। খুব চমৎকারভাবেই লিখেছেন আপনি ঘটনাটি। শুধু একটা প্রশ্ন, মাহি মারা যাবার পরে নিশ্চয়ই পুলিশ কেস হয়েছিল। আপনার কাছে যে ফোন, ল্যাপটপ ছিল, এগুলো পুলিশের খোঁজার কথা, সেগুলো তারা খুঁজেছিল কিনা, এবং সেই সময় আপনি সেই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিয়েছিলেন কিনা, এই ধরনের কোনো কিছু এই ঘটনার অংশে ছিল না। যদি আমাদের জানাতেন, আমরা ঘটনাটি আরো ভালোভাবে বুঝতে পারতাম। আবার আপনি বলছেন যে এই জিনিসগুলো মাহির বাড়িতে ফেরত গেছে, তখন মাহির বাড়িতে কারা থাকে, কে থাকে, আপনি পরবর্তীতে কোনো ফলো আপ করেছেন কিনা, এই জিনিসগুলো আমার খুব জানতে ইচ্ছা করছে। মানে আমি ঠিক জানি না যে কিভাবে আপনি মাহির বাড়িতে গেলেন এবং তারপরে আবার মাহির বাড়ির সামনে পড়ে থাকলেন, এবং তারপরে ফোন, ল্যাপটপ এগুলো আবার মাহির বাড়িতে ছিল। এই জিনিসগুলো যদি আমাদের একটু পরিষ্কার করতেন, তাহলে আমরা আরো সুন্দরভাবে এই ঘটনাটি বুঝতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার লিখেছেন আপনি। ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achimpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে, বন্ধুর সাথে। আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো দলে আছেন। অডিও ক্লিপ আপনাদের পছন্দ নয় বলেই এই নতুন ব্যবস্থা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা দ্বিতীয় ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি KM মাহিদ হাসান বলছি চাঁদপুর থেকে। জানি আপনি সর্বদা ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। স্টুডিওতে যাওয়া সম্ভব না বলে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। Bhoot.com-এ এটা আমার প্রথম স্টোরি, তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা। এমন ঘটনা আমি কখনো আশা করিনি। এই অল্প সময়ের জীবনে কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি। তো আর কথা না বেরিয়ে মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটে 29শে এপ্রিল রাতে আমাদের প্রতিষ্ঠানের হোটেলে। সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ করছি না, তবে বলতে পারি এটা চাঁদপুর জেলার ফরিদগঞ্জের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। মূলত 30শে এপ্রিল আমাদের SSC পরীক্ষার প্রস্তুতির জন্য আমি প্রতিষ্ঠানের হোস্টেলে উঠি। প্রথমেই আমি হোস্টেলের কিছুটা বর্ণনা দিয়ে নেই, যাতে করে শ্রোতাদের ঘটনাটি বুঝতে সুবিধা হয়। হোস্টেলটি ছিল একটি পুরাতন বিল্ডিংয়ের দোতলায়। নিচতলা থেকে লম্বা করিডোর পেরিয়ে দোতলায় উঠতে হয়, আর নিচতলা সিঁড়ির পাশে রয়েছে বাথরুম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই ডানেই একতলার খোলা ছাদ। মূলত হোস্টেলটি দোতলার বিল্ডিংয়ের অর্ধেক অংশ ছিল। হোস্টেল থেকে একতলার ছাদে অনায়াসে যাতায়াত করা যেত। এবার হোস্টেলের রান্নাবান্না করতেন যিনি, তার সামান্য পরিচয় দিয়ে নেই, যাতে ঘটনাটি বুঝতে সুবিধা হয়। তাকে আমরা সবাই চাচা বলে ডাকি। তার গড়ন ছিল বেটে এবং খাটো। তার বয়স আনুমানিক 70 বছর। সংযত কারণেই আমি তার নাম উল্লেখ করছি না। এবার আসি মূল ঘটনায়। 29শে এপ্রিল রাত আনুমানিক 1:30।
হোস্টেলে তখন বেশি ছাত্র ছিল না, শুধুমাত্র আমরা 5 জন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। পরের দিন পরীক্ষা থাকার কারণে সবাই অনেক রাত পর্যন্ত পড়ালেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সময় রাত 1টার কোঠা পেরোতে না পেরোতেই সবাই ঘুমিয়ে পড়ে। আমার তখনও কিছু অধ্যায় রিভিশন দেওয়া বাকি, তো আমি নিজের মতো করে পড়তে লাগলাম। রাত যখন আনুমানিক 1:30 বাজে, তখন আমার নিচের একতলায় বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। যখনই আমি প্রয়োজন সেরে দোতলায় উঠতে গেলাম, তখন অন্ধকারে করিডোরের মধ্যে থাকা আবছা আলোয় কালো একটি বেটে অবয়ব লক্ষ্য করলাম। বলে রাখা ভালো, তখন কারেন্ট ছিল না। কালো বেটে অবয়বটি মাথা নিচু করে করিডোরে পায়চারি করছিল, যা দেখে আমি কিছুক্ষণের জন্য থমকে যাই এবং কিছুক্ষণ পরে ফ্ল্যাশ লাইট দিয়ে ভালোভাবে করিডোর প্রত্যক্ষ করলাম, কিন্তু তারপর সেখানে আমি কিছুই দেখতে পেলাম না। আমি নিজের চোখের ভুল মনে করে দ্রুত দোতলায় চলে গেলাম। দোতলায় আসার পর আমার আর পড়ায় কিছুতেই মন বসছিল না। আমি চোখে মুখে পানি দেওয়ার জন্য রান্নাঘরের দিকে অগ্রসর হই। বলে রাখা ভালো, রান্নাঘরটি ছিল একতলার ছাদে। আমি শীষ দিতে দিতে রান্নাঘরে যাই এবং চোখে মুখে পানি দেই। যখনই আমি শীষ দেওয়া বন্ধ করে মুখে পানি দিচ্ছিলাম, তখন আমার মনে হলো অবিকল আমার মতো কেউ শীষ বাজাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো ছাত্র আমাকে ভয় দেখানোর জন্য এমন করছে। তখন আমি ফোনের লাইট অফ করে অন্ধকারে চুপ করে চারিদিকে দেখতে লাগলাম কে আমার সাথে এমন করছে। অন্ধকারে যখন আমি নিজের রুমের দিকে এগিয়ে যাই, তখনই ছাদের এক প্রান্তে আমি সেই কালো বেটে অবয়বটি লক্ষ্য করলাম। আমি ভাবলাম হয়তো চাচা ছাদে দাঁড়িয়ে আছে। তখন আমি তার দিকে এগিয়ে গেলাম। যখন সেই কালো অবয়বটি এবং আমার মধ্যে 10 হাত ব্যবধান ছিল, তখন আমি লক্ষ্য করলাম সেই অবয়বটি অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, একটু আগে কি আপনি নিচতলায় গিয়েছিলেন? এতক্ষণ পর্যন্ত আমার মনে কোনো খারাপ কিছুর ধারণা আসেনি, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। 10 সেকেন্ডের নীরবতা ভেঙে হঠাৎই সেই অবয়বটি বলে উঠল, সকালের নাস্তায় কি খাবে? তার কথা শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই, কেননা চাচা কোনো সময় আমাকে তুই বলে সম্বোধন করতো না। আমি ভাবলাম হয়তো চাচা আমার সাথে মজা করছেন, তাই আমি তাকে মজা করে বললাম, সকালেরটা সকালে দেখা যাবে, তখন এক কাপ চা হলেও ভালো হয়। এই বলে আমি তার দিকে এগোতে থাকি। তখন নীরবতা ভেঙে সেই চাচা সদৃশ অবয়বটি আবারও বলে উঠল, সকালের নাস্তায় কি খাবি? এবার আমার মনে কিছুটা ভয়ের সঞ্চার হয়, কারণ চাচার গলাটা ছিল কাঁদো কাঁদো। চাচা মজা করলেও এভাবে কাঁদো কাঁদো গলায় কখনো কথা বলবেন না। এবার আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি আমার সাথে কি হতে যাচ্ছে। তখনই আমার শির দ্বারা বেয়ে একটি ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল, কেননা আমার মনে পড়ে গেল বিকালের কথা, যখন চাচা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। তখন আমাকে বলে গেল 2 দিন কোনো হোটেলে খাবার খেতে। চাচা যদি বিকেলে চলে যায়, তাহলে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? এতক্ষণ আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার মনে তখনও একবারও ধারণা আসেনি এখন মধ্যরাত। আমি ঘোর কাটিয়ে সবকিছু আন্দাজ করতে পেরেও নিজের জায়গা থেকে সামান্য নড়তে পারছিলাম না, কেননা আমার পা অবশ হয়ে গেছিল। ভয়ে আমার শরীর ঘামতে শুরু করলো। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কোনো দোয়া মাথায় আসছিল না। আমি ভয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তখনই যখন দেখতে পেলাম সেই অবয়বটি শরীর ঘোরানো, তখনই শুধুমাত্র মাথাটা আমার দিকে ঘোরালো। বিশ্বাস করবেন কিনা জানি না, এমন মুখ আমি কখনো দেখতে চাইব না। তার মুখটি ছিল ক্ষত বিক্ষত পোড়া একটি মুখ। সেই মুখে আমার উদ্দেশ্যে সেই অবয়বটি কিছু বলেছিল, যা আমি শুনতে পাইনি। আমার দুনিয়া পুরো অন্ধকার হয়ে আসে। তারপর আমার আর কিছুই মনে নেই। সকালে আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম এবং আস্তে আস্তে গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার মনে হতে শুরু করে। সবাই আমাকে প্রশ্ন করে আমি রাতে কোথায় ছিলাম, এবং ভোরে সবাই নামাজ পড়ে এসে দেখেছে আমি নিজেই বেডে ঘুমিয়ে আছি। 2 দিন পরে চাচা হোটেলে আসলে জানতে পারি উনি ওই দিন বিকালে সরাসরি ওনার আত্মীয় বাড়ি গিয়েছেন। তারপর সকলের কাছে ঘটনা খুলে বলার পর বেটে অবয়ব চাচা সম্পর্কে আরও অনেক ঘটনা জানতে পারি। অনেকে নাকি এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। ওই রাতের ঘটনাটি আমার কাছে দিনের বেলায় স্বপ্নের মতো লাগলেও রোজ রাতে আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর বেটে অবয়বটির ঘটনা। পরীক্ষার কারণে আমি ঘটনাটি সময় দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখতে পারিনি বলে দুঃখিত। ঘটনাটি প্রচারিত হলে বেটে অবয়ব চাচা সম্পর্কে আরও ঘটনা শেয়ার করব ভূত.com-এ। আশা করি ঘটনাটি ভালো লাগলে
অবশ্যই শ্রোতাদের সাথে শেয়ার করবেন এবং ঘটনাটি সিলেক্ট করলে আমাকে অবশ্যই অবহিত করবেন। ভূত.com আরও এগিয়ে যাক এই কামনা করি। ভালোবাসা রইল রাসেল ভাই এবং সকল লিসেনার্সদের প্রতি। নাম KM মাহিদ হাসান। Voot.com presents Achimpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ফারদিন। আশা করি ভালো আছেন। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই লিখে পাঠাচ্ছি। আজকে আমি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি তার ভাষায় বলার চেষ্টা করছি। আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। ব্যাংকের পাশে গুলশান এলাকায় আমি সস্তায় একটা ফ্ল্যাট পেয়ে যাই। বাড়িটা বেশ বড়, আমার ভালো লেগে যায়। কিন্তু এরকম ফ্ল্যাট এত সস্তায় বিক্রি করায় আমার কিছুটা খটকা লাগলেও আমি কিছু বললাম না। বাড়িওয়ালাও ফ্ল্যাটটার বেশ প্রশংসা করেছিলেন। তবে কেন যেন মনে হলো বাড়িওয়ালা কিছু লুকাচ্ছেন। কিন্তু আমি আর দেরি করলাম না। অফিসের এত কাছে বাসা, তাও আবার এত কম দামে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অফিসে আমার সব থেকে কাছের বন্ধু ফারহান, তাকেই প্রথম বললাম অফিসের এত কাছে আমি বাসা পেয়েছি সেই ব্যাপারটা। সে তো রীতিমতো খুশি। বলিস কি, ট্রিট দিবি কবে বল? আমি হাসলাম। তখনই আসলো আব্দুর রহমান সাহেব। তিনি আমাদের সিনিয়র এবং পূর্ণ কর্মচারীদের মধ্যে একজন। তিনি এসে বললেন, কি নিয়ে কথা হচ্ছে? ফারহান বলল, রফিক গুলশানে একটা বাসা নিয়েছে। বেশ তো, তা গুলশানের কোন এলাকায়, ঠিকানা কি? আমি ঠিকানা বললাম। আব্দুর রহমানের মুখ শক্ত হয়ে গেল। তিনি গম্ভীরভাবে বললেন, শুনেছি ওই বাড়িটা ভালো না, খারাপ ছায়া আছে, আপনি একটু সাবধানে থাকবেন। আমি হেসে উঠলাম, বললাম, ভূত? ওসব আমি বিশ্বাস করি না, ভূত প্রেত বলতে কিছু নেই। আব্দুর রহমানের মুখটা গম্ভীর হয়ে রইল। আমার বলা আমি বলি, বিশ্বাস করা না করা এটা তো আপনার ব্যাপার, সাবধানে থাকবেন। এ কথা বলেই তিনি চলে গেলেন। আমরাও যে যার কাজে চলে গেলাম। রাত প্রায় 12টা ছুঁই করছে। বাড়ির চারপাশ নীরব। দূরে কোথাও কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কেন যেন এই বাড়ির সামনে তারা আসছে না। আসলেও কেমন গড় গড় করতে করতে চলে যাচ্ছে। হঠাৎ করেই ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল। চমকে উঠলাম। আরো একটা জিনিস অনুভব করলাম, এই ফ্ল্যাটে আমি একা নেই, কেউ আছে আমার সাথে, আমাকে নীরবে দেখছে। দারুণ এক অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। রাত কটা বাজে জানি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। সচরাচর আমার ঘুম ভাঙে না। হঠাৎ একটা কান্নার শব্দ কানে এলো। মনে হচ্ছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কোনো শিশু হবে। কিন্তু এত রাতে এভাবে কাঁদছে কেন? তার চেয়ে বড় কথা হলো, কান্নার শব্দটা আমার আশেপাশে থেকেই আসছে। হঠাৎ চোখ গেল সিলিং এর দিকে। দেখি একটা বাচ্চা আমার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তার পুরো শরীরটা ধবধবে সাদা। ছেলেটা উল্টো হয়ে আছে, কিন্তু সে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম, কিন্তু ওখানে কেউ নেই। চোখ ডলে দেখলাম, না, কেউ নেই তো। আমি ভুল দেখলাম। হতে পারে আমি ভুল দেখেছি। আব্দুর রহমান সাহেবের কথাগুলো মাথায় ঢুকে গেছে, তাই হয়তো ভয় পেয়ে উল্টাপাল্টা দেখছি। হঠাৎ আমার বেডরুমের দরজার সামনে দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড়ে গেল। বেশ চমকে উঠলাম। এবার আমি ভয় পেতে শুরু করলাম। কাঁপা কাঁপা পায়ে পাশের রুমে এগিয়ে গেলাম। আমি যে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দক্ষিণ দিকের দেয়াল থেকে সমানে রক্ত পড়ছে। ঘরটা যেন রক্তে ভেসে যাচ্ছে। আমার পাশের দেয়ালটাতেও চোখ গেলে দেখি রক্ত দিয়ে কেউ একটা কিছু লিখেছে।
কিন্তু সে কোথায়? দেয়ালে লেখা, আমাকে মুক্তি দাও। আবার রক্তে ভেজা দক্ষিণ দিকের দেয়ালের দিকে তাকালাম। আমি চমকে উঠলাম। সেই ছেলেটি একদম আমার কাছে চলে এসেছে, আমাকে বলছে, আমাকে মুক্তি দাও। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিনই আমি বাড়িওয়ালাকে নোটিশ দিলাম, আর যাই হোক, এই বাড়িতে থাকা সম্ভব নয়। এরপর প্রায় বেশ কিছুদিন কেটে গেল। ওই বাড়িটাতে কেউ থাকতে পারে না, সবাই উল্টাপাল্টা কিছু না কিছু দেখে। বাড়িটা ভেঙে ফেলা হলো। বাড়ি ভাঙার সময় শ্রমিকরা রুম থেকে একটি কফিন খুঁজে পায়। সেটি মাটি দিয়ে ভরা ছিল। মাটি সরানোর পর দেখা যায় একটা 6 থেকে 7 বছরের বাচ্চার ডেড বডি। বাচ্চাটার লাশ এতটাই জীবন্ত ছিল যেন মনে হচ্ছে বাচ্চাটাকে কেবলই কফিনে রাখা হয়েছে। এছাড়া কফিনের ভেতরে একটা কাগজ ছিল যেখানে কিছু লেখা ছিল। ধারণা করা হয় বাচ্চাটাকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছে। তো এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। লিখেছেন ফরদিন রাহাত, খিলগাঁও চৌরাস্তা, 1427 বাই আ ডেন্টাল ক্লিনিক। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা অধীর অপেক্ষায় থাকবো আপনাদের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে বা আমাদের সব ঘটনা সম্পর্কে জানার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Vote.com presents Audiobook Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিন দূরে, বন্ধুর সাথে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অচিনপুরে। আপনারা আশা করছি ভালো আছেন, প্রতিটা মুহূর্ত এনজয় করছেন বন্ধুদের সাথে অচিনপুরে। এটা ভয়ের রাজ্য এবং এখানে আরো একটি ঘটনা শোনাবো, যে ঘটনাটি পড়ে শুনিয়েছেন শুনুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে পুরো পরিবার সহ ভালো আছেন। ধন্যবাদ এমন চমৎকার একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আনন্দ দেওয়ার জন্য। ভূত প্রেতের প্রতি আমার ছোটবেলা থেকেই দারুণ আকর্ষণ কাজ করে। 2012 সালে সেই ক্লাস 4-এ থাকতে প্রথমবার ভূত এফএম শুনেছিলাম। সেই থেকে ভূত এফএম এর প্রেমে পড়ে যাই। ছোট ছিলাম তাই রেগুলার শোনার কোনো উপায় ছিল না। আম্মুর ফোন চুরি করে মাঝে মাঝে শোনা হতো, কিন্তু 2018 সালে নিজের ফোন হাতে পাওয়ার পর থেকে আগের যত এপিসোড পেয়েছি ডাউনলোড করে শুনেছি। এখন নানান ব্যস্ততায় সরাসরি ভূত.com শোনা হয় না, কিন্তু ডাউনলোড করে শোনা হয় প্রতিবার। সত্যি বলতে এখনও চুরি করে শুনতে হয়, কারণ আমার জীবনের একটি ঘটনার পর আমি এতটাই ভীত হয়ে গেছি যে 22 বছর বয়সী আমার থেকে কোনো 12-13 বছরের বাচ্চার সাহসও হয়তো অনেক বেশি। তাই আমার হাজবেন্ড অ্যালাউ করে না শোনা। তবুও কেমন যেন একটা আবেগ মিশে আছে এর সাথে, তাই লুকিয়ে হলেও শুনি। ভীতু হওয়ার কারণটা নিয়ে আজকের ঘটনায় আসা যাক। বিয়ের পর আমি জানতে পারি আমার হাজবেন্ডের দ্বিতীয় ভাইয়ের বউয়ের সাথে জিন আছে। তিনি 2013 সালে এক সন্ধ্যায় রিক্সা করে বটগাছের নিচ দিয়ে আসার সময় নাকি এক মহিলা জিনের চুলে পা দেয়। এতে জিন তাকে পজেস্ট করে ফেলে এবং বাসায় এসে উল্টো পাল্টা কাজ করে, যেমন ওনার হাজবেন্ডকে কামড় দিতে চাওয়া, ভারী গলায় কথা বলা। অনেক কবিরাজ হুজুর দেখানোর পরও কোনো কাজ হয় না। জিনের কথায় একদমে খাসি জবাই সহ নানা রকম ভোগ দেওয়া হয়, কিন্তু সে যায় না। 2020 সালে আমার বিয়ে হয়। বিয়ের পর আমি জানতে পারি আমার তো আগে থেকে এগুলোর প্রতি দারুণ নেশা ছিল, আর আমি ছিলামও মোটামুটি সাহসী। ভাবিকে অনেক খোঁচাতাম জিন দেখার জন্য। তখন কি আর জানতাম এটা আমার জীবনের এত বড় ভুল হবে। 2021 সালের ফেব্রুয়ারি মাস, একদিন আমি, আমার হাজবেন্ড ও ভাবি রান্না দাঁড়িয়ে কথা বলছি। তখন আমি সুযোগ বুঝে জিনের কথা তুললাম। নানাভাবে ওনাকে রাগানোর চেষ্টা করলাম, কারণ আমার লক্ষ্য আমাকে পজেস্ট হওয়া দেখতে হবে। ভাবি বারবার বলল, দেখ আমাকে ওগুলো বলিস না, শেষে খারাপ কিছু হবে। কথাগুলো বলতে বলতে আমার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকলো। প্রায় 1 মিনিট বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকলো। চোখ যেন ঠিকরে বের হয়ে যাচ্ছে।
বিশ্বাস করেন রাসেল ভাই, সেই তাকানো আমি কোনো দিনও ভুলতে পারবো না। এতক্ষণ আমি হাসছিলাম, কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আমি ভাবুকে ধাক্কা দিলাম, কিন্তু কোনো নড়চড় নেই। একইভাবে আমার দিকে বড় চোখ করে তাকিয়ে থাকলো। এরপর আস্তে আস্তে গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ করে অজ্ঞান হয়ে গেল। ভয়ে আমার হাত পা যেন অবশ হয়ে এলো। সবাই ধরাধরি করে খাটে নিয়ে শোয়ালো। এরপর ভারী কণ্ঠে বিভিন্ন কথা বলল, যা ভাবি জানার কথা না। রাসেল ভাই সেই বড় বড় চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যেন আমার বুক ছেদ করে হৃৎপিণ্ডে গিয়ে বিঁধেছে। সেই চাহনিতে আমি এতই ভয় পেয়েছি যে সেই রাত থেকে আজ পর্যন্ত কোনো একটা দিনও আমি একা থাকতে পারি না। সব সময় মনে হয় কেউ যেন আমাকে দেখছে। এই বুঝি জানালার বাইরে তাকালে ভয়ঙ্কর কিছু দেখব, এই বুঝি কেউ আমার গলা চেপে ধরল। আল্লাহর রহমতে এগুলোর সম্মুখীন হয়নি, তবে যে ভয়টা ভেতরে ঢুকেছে তার জন্য শুনতে হাস্যকর হলেও রাতে ওয়াশরুমে যাওয়ার আগে হাজবেন্ড ঘুমিয়ে থাকলে তাকে সজাগ করে পরে যাই। যদিও ওয়াশরুম আমার বেডরুমের একদম সাথে, আর ওইদিকে ভাবির ভেতরে থাকা জিন অনেক কথা বলেও যাওয়ার জন্য রাজি হয় না, বলে মিষ্টি খাবে তবে যাবে। তাকে মিষ্টি দেওয়ার প্রতিশ্রুতি দিলে সে ভাবিকে ছেড়ে আপাতত চলে যায়। পরের দিন আমার হাজবেন্ড নারায়ণগঞ্জ থেকে মিষ্টি নিয়ে আসে, ছাদে দিয়ে আসি, আমরা দরজা লাগিয়ে দিয়ে আসি। প্রায় ঘন্টাখানেক পরে গিয়ে দেখি একটা মিষ্টি তো দূরে থাক, এক ফোঁটা রসও নেই, সবগুলো প্যাকেট একদম সাফ। আল্লাহ মালুম ছাদে কি হয়েছিল। এইটা ছিল আমার ঘটনা ভাই। জানি খুব ভয়ের না সবার কাছে, তবে যে ফেস করেছে সেই জানে কেমন লেগেছে। সারা জীবনের জন্য একটা অজানা ভয়ের ট্রমায় পড়ে গেছি। ঘটনাটি লেখার সময়ও আমার বুকের ভেতরটা চাপ দিয়ে আছে ভয়ে। রাসেল ভাই, এটা আমার প্রথম ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখেছি। অনেক সুন্দর ঘটনার মাঝে হয়তো আমার ঘটনা সিলেক্ট নাও হতে পারে। আর যদি হয় তবে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি না হয় তবুও জানাবেন। হলে এরপর থেকে আমি বিভিন্ন জায়গা থেকে স্টোরি কালেক্ট করার কাজ করব। সিলেক্ট হলে কত তারিখে সেটা প্লে করবেন প্লিজ জানাবেন। নাম ঠিকানা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ রাসেল ভাইকে। ভূত.com দীর্ঘজীবী হোক। নাম লামিয়া, অ্যাড্রেস ভুলতা, গাউসিয়া। Voot.com presents Audiobook Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে, বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তার জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো তলে থাকেন। আশা করি সব সময় ভালো থাকবেন। আমি মারুফ বিল্লাহ বলছি, পাবনা জেলার সুজানগর উপজেলার খলিলপুর গ্রাম থেকে। এটা ভূত.com-এ লেখা আমার প্রথম ঘটনা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল লিখে পাঠাবার, কিন্তু কাজের মাঝে আর সময় হয়ে ওঠেনি। আজ সময় পেলাম তাই লিখে পাঠালাম। আজ যে ঘটনা বলবো সেটা আমার আম্মুর খালার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি 100% সত্যি, তবুও বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। আমার আম্মু নিজেই এই ঘটনার সাক্ষী। আসলে এই পৃথিবীতে প্রতিনিয়ত কত অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে, তার কতটুকুই বা আমরা জানতে পারি। এর বেশিরভাগই আমাদের অজানাই থেকে যায়। যে ঘটনাটি বলবো সেটা ঘটেছে আমার নানা বাড়িতে। সঙ্গত কারণে জায়গার নাম উল্লেখ করছি না। সময় নষ্ট না করে চলে যাচ্ছি ঘটনায়। বলছেন আম্মু। ঘটনাটি 1987 সালের দিকের। তখন আমার বয়স 10 কি 12 বছর। উল্লেখ্য যে আমার নানা বাড়ি এবং আমাদের বাড়ি ছিল পাশাপাশি, যার ফলে সবকিছুই আমি প্রত্যক্ষ করেছি। ঘটনাটি আমার যে খালার সাথে ঘটে তার নাম আমিনা, তাকে সবাই মিনা বলে ডাকত। ঘটনাটি যখন শুরু হয় তখন ওর বয়স 17 বছরের মতো। তখন তার বিয়ে হয়নি,
তো একদিন কুরবানি ঈদের পরে আমাদের সব আত্মীয়রা নানা বাড়িতে বেড়াতে এসেছে। যথারীতি আমরাও সেখানে উপস্থিত হয়েছি। তো সবাই একসাথে সময় কাটাতে লাগলাম। বাড়িতে অনুষ্ঠানের মতোই ধুম পড়ে গেল। তো সেদিন রাতের বেলা ঈশার নামাজের পর আমরা কাজিনরা সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছি। আমাদের খালাও সেখানে উপস্থিত ছিল। এমন সময় আমার এই খালা বলল, তোরা গল্প কর, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে সে সেখান থেকে চলে গেল। ওয়াশরুমটা ছিল বাড়ি থেকে একটু বাইরের দিকে। তো আমরা স্বাভাবিকভাবেই বসে গল্প করতে থাকলাম। এর মধ্যে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল, কিন্তু সে ফিরে আসছিল না। আমরা ডাকলাম, সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই আসতে দেরি হচ্ছে। এভাবেই ঘন্টাখানেক পার হয়ে যায়, কিন্তু সে আসে না। এমন সময় আমার নানি এসে জিজ্ঞেস করছে যে, ওই তোরা মিনাকে দেখেছিস? কোথায় সে? আমরা বললাম, ও তো অনেকক্ষণ আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে চলে গেছে, আর আসেনি। তারপর নানি বলল, কই, আমি তো মাত্র ওয়াশরুম থেকে আসছি, ওখানে তো কেউ নেই। তারপর আমরা সবাই ওকে খোঁজা শুরু করলাম, কিন্তু বাড়ির কোথাও খুঁজে পেলাম না। নানা আর খালার চাচাতো ভাইয়েরা পাশের বাড়িতে খোঁজ নিতে গেল, কিন্তু সেখানেও তাকে পাওয়া গেল না। সব আত্মীয়ের বাড়িতেই খবর নেওয়া হলো, কোথাও নেই সে। এভাবে রাত 12টা বেজে গেল। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। নানি খুব কান্না করতে লাগলেন। পুলিশকে খবর দেওয়ার কথা বললেন, কিন্তু নানু ভাই বলল সকাল পর্যন্ত অপেক্ষা করতে, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ওই এলাকায় অতটা ভালো ছিল না, আর থানা ওই এলাকা থেকে অনেকটাই দূরে। এভাবেই সারা রাত কেটে গেল। সেটাতে কেউ ঘুমোয়নি। ভোরে ফজরের নামাজের সময় নানু ভাই উঁচু করতে যাওয়ার সময় উঠানের কুল গাছের ডালের ওপর অজ্ঞান অবস্থায় আবিষ্কার করলেন মিনা খালাকে। নানা তখন সবাইকে ডাক দিলেন। তারপর খালাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়া হলো এবং পানি দেয়া হলো। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেল। তার জ্ঞান ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে। সে যা বলল তা কিছুটা এরকম, আমি ওয়াশরুম থেকে আসছিলাম, এমন সময় হঠাৎ আমার মনে হচ্ছিল কে আমার পেছনে আসছে। আমি পেছনে তাকাতেই দেখি প্রায় 7 থেকে 8 ফুট লম্বা সাদা জুব্বা পরিহিত একজন লোক আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার মুখ সাধারণ মানুষের থেকে একটু বেশি ফর্সা, রক্তহীন মনে হচ্ছিল তাকে। চোখে কোনো মনে ছিল না। আমি সেটা দেখে খুব ভয় পেয়ে যাই। আমি অনেক চিৎকার শুরু করি। লোকটা আমার হাত ধরে তোদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল সে আমাকে। আমি তাদের অনেক ডেকেছি, কিন্তু তারা কেউ সাড়া দিল না। হঠাৎ আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা অনুভূত হলো, আর আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাই। বাড়ির উঠান পর্যন্ত আমার জ্ঞান ছিল। উঠান পার করার পরেই আমি জ্ঞান হারাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি একটা আলাদা দুনিয়ায়। এর মধ্যে আমি কিভাবে এসেছি, কোন জায়গা দিয়ে এসেছি, কিচ্ছু বলতে পারবো না। ওই দুনিয়াটা আমাদের দুনিয়ার মতো না। সেখানে সবকিছু অদ্ভুত, সবাই অসম্ভব সুন্দর দেখতে। সেখানকার প্রাসাদগুলো যেন সোনা দিয়ে মোড়ানো। সেখানে সবাই উড়তে পারে, ডানা আছে। সেখানকার পরিবেশ, আবহাওয়া সবকিছু ঝলমলে, চকচকে সুন্দর, যা এই পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমি যখন জ্ঞান ফিরে পাই, তখন আমি একটা প্রাসাদের মাঝে বসে আছি। আমার পাশে একজন বুড়িমা, সেও আমার মতোই মানুষ। তাকেও আমারই মতো নিয়ে আসা হয়েছে এই দুনিয়ায়, কিন্তু তাকে কোনোদিন আর ফিরতে দেওয়া হয়নি। সে এখন এখানকার অধিবাসী। এই কথা শুনে আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমি আর ফিরে যেতে পারবো না। তখন ওই বুড়িমা আমাকে বলেন, সেখানে যদি আমাকে কিছু খেতে দেয় তাহলে আমি যেন তা না খাই, আর প্রচুর কান্না করার কথা বলেন। সেখানে কিছু খেলে নাকি আর ফিরে আসা যায় না। আমি তার কথা মতো কাজ শুরু করি। এমনিতে আমার খুব কান্না পাচ্ছিল। আমি কান্না করতে থাকি। এমন সময় কিছু অদ্ভুত সুন্দর মেয়ে প্রচুর খাবার দাবার, কাপড় এবং অনেক অলংকার নিয়ে আমার কাছে আসে আর বলে, এগুলো সব তোমার, এখানে থাকো, তাহলে আরো অনেক পাবে। আমার তখন শুধু আমার পরিবারের কথা মনে হচ্ছিল। আমি বুড়িমার কথা মতো ওগুলো কিছুই গ্রহণ করি না, আর অনেক জোরে জোরে কান্না করতে থাকি। এক পর্যায়ে তারা সবাই নিজেদের মধ্যে কি যেন বলা বলি করে চলে যায়, কিন্তু সেই ভাষাটা আমি বুঝতে পারিনি। এমনকি আমি এর আগে শুনিনি সে ভাষা। আমার মনে হচ্ছিল আমি যেন একটা স্বপ্নের মধ্যে আছি। এই হয়তো স্বপ্নটা শেষ হয়ে যাবে। তারপর সেই লোকটা আসে, যে লোকটা আমাকে এখানে নিয়ে এসেছে। লোকটাকে দেখে
সাথে এক অচেনা ভাষায় কথা বলতো, কিন্তু আমার সাথে বাংলাতেই কথা বলছিল। তারপর হঠাৎ আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করি, আর আমার মাথা ঘুরতে থাকে, অজ্ঞান হয়ে যায়। আর কিছু মনে নেই, চোখ খুলে দেখি আমি তোমাদের মাঝে। ঘটনাটা শুনে আমরা সবাই হক চুকিয়ে গেলাম। আমাদের শুরুতে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই। যদি এমনটা না হয়ে থাকে তাহলে সে এতটা সময় ধরে ছিল কোথায়? আর ঘটনা এখানেই শেষ নয়, এরকম চলতেই থাকে তার সাথে, আর ঘটনাগুলো ঘটতে থাকে আমাদের সবার চোখের সামনে। তাই বিশ্বাস না করেও উপায় নেই। ঘটনাগুলো বেশিরভাগ সময় ঘটতো যখন বাড়িতে মানুষজনের ভিড় বেশি থাকতো। ঠিক এমনি একদিন শীতের রাতে বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। আমরা সবাই আবারও এক জায়গায় হই, সবাই একসাথে বসে আছি, গল্পগুজব করছি। সময়টা তখন মাগরিবের নামাজের পর। হঠাৎ ও বলে উঠল, এই তোরা সবাই বাইরে যা, আমি নামাজ পড়বো। আমরা বললাম, খালা তুমি এই মাত্র মাগরিবের নামাজ আদায় করলে, এখন আবার কিসের নামাজ পাও তুমি? ও বলল, যেতে বলছি যা, অত কথা শুনতে হবে কেন তোদের? আমরা তখন ছোট, কিছু একটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম খালা যেহেতু অনেক পরহেজগার, তাই হয়তো ইবাদত করবে। আমরা সবাই তার কথা মতো ঘর থেকে বেরিয়ে আসি। খালা দরজা বন্ধ করে দেন। আমরা বাইরে এসে অপেক্ষা করতে থাকি, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও কোনো সাড়া মেলে না। এরপর নানি এসে বলে, তোর এখানে দাঁড়িয়ে কেন, আমি না কই? আমরা বলি, সে আমাদের বের হয়ে যেতে বলেছে, সে নাকি নামাজ পড়বে, তাই আমরা এখানে দাঁড়িয়ে। খালা ঘরের মধ্যে নামাজ পড়ছে। এরকম প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু সে দরজা খোলে না। এরপর সবাই বুঝতে পারে কিছু একটা ঘটেছে, তাই সবাই ডাকাডাকি করতে থাকে, এবং তার কিছুক্ষণ পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায় সেখানে কেউ নেই। অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কাউকেই পাওয়া যায় না। সবাই খুব অবাক, কারণ দরজা ভেতর থেকে আটকানো ছিল, তাহলে বাইরে গেল কিভাবে? এরপর আবারও সব জায়গায় খুঁজে দেখা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না তাকে। এভাবে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়। সবাই এক পর্যায়ে আল্লাহর উপর ছেড়ে দেয় বিষয়টা। রাত তখন 2টার মতো বাজে। এমন সময় আমরা সবাই বসে আছি বাইরের ঘরে। বাড়িটাতে 2টা ঘর ছিল, যেটাতে আমরা বসে আছি ওইটা, আর যেখান থেকে খালা গায়েব হয়ে গেছে সেটা আরেকটা ছিল রান্নাঘর। তো আমরা যে ঘরটাতে বসে আছি সেটা ছিল টিনের ঘর। তো ঘরটার বিম বা আড়া যাই বলি, হঠাৎ সেই দিকে আমার নজর যায়। আমি দেখতে পাই একটা ওড়না ঝুলছে। যে ওড়নাটা খালা সেদিন পড়েছিল সেটাই ওই আড়া থেকে ঝুলছে। তো আমি সবাইকে দেখাই। এক পর্যায়ে ভালো করে দেখলে দেখা যায় সেখানে খালাকে এমন ভাবে রাখা হয়েছে ওই সরু জায়গার মধ্যে যে দেখাই যাচ্ছে না। তারপরে তাকে নামানো হয়, মাথায় পানি ঢালা হয়। কিছুক্ষণ পর জ্ঞান আসে। জ্ঞান আসার পরে সে অদ্ভুত আচরণ করতে থাকে। সে খুব মোটা কণ্ঠে চিৎকার করতে থাকে, তার চোখ লাল হয়ে যায়, এমনকি 4-5 জন মিলে তাকে ধরে রাখা যাচ্ছিল না। এরপর পাশের মসজিদ থেকে হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করানো হয়। তো এক সময় খালা স্বাভাবিক হয়ে যায়। তারপরে খালা সুস্থ হওয়ার পরে যা বলল তা শুনে আমরা আকাশ থেকে পড়লাম। সে বলল, আমরা যখন একসাথে বসে গল্প করছিলাম ঠিক তখন সেই লোকটা আসে, কিন্তু আমরা তখন সেখানে কাউকে দেখতে পাইনি। খালার ভাষ্য অনুযায়ী লোকটা যখন আসে তখন নাকি আমরা কোনো কারণ ছাড়াই ঘর থেকে বেরিয়ে গিয়েছি, কিন্তু খালা নাকি অনেক চিৎকার করে আমাদের বের হতে বারণ করেছে, কিন্তু আমরা শুনতে পাইনি। আমরা শুনে বললাম, কিন্তু খালা তুমিও তো আমাদের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে, তাই তো আমরা বের হয়ে গেলাম। এই কথা শুনে খালা বলল, কই, আমি তো তোদেরকে বের হতে বলিনি, আমি মানা করছিলাম, তোরা শুনলি না, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে কি হয়েছে জানি না, চোখ খুলে আমি আবার সেই অচেনা জগতের মধ্যে। তারপরেও এরকম ঘটনা ঘটতেই থাকে। লোকটা যখন তাকে নিয়ে যাবার পরে আবার ফেরত রেখে যেত, তখন সে খুব অসুস্থ হয়ে পড়ত। তো এভাবেই চলতে থাকে। অনেক হুজুর, অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। এভাবে একদিন এক নাম করা হুজুরের সন্ধান পাওয়া যায়। তার সাথে যোগাযোগ করে সেই হুজুরকে একদিন এই বাড়িতে নিয়ে আসা হয়। নানা বাড়ি আমাদের বাড়ির পাশে হওয়াতে সবকিছু আমাদের সামনেই ঘটেছে। তো হুজুরকে বাড়িতে নিয়ে আসলে সেদিন সে কিছু করে না। খালার কাছে সমস্ত ঘটনা শুনে সে 2 দিন পর আসার কথা বলে। এভাবে 2 দিন পার হয়ে যায়। 3 দিনের মাথায় হুজুর 2 জন হাফিজ ছাত্র সহ নানা বাড়িতে হাজির হন। যথারীতি তিনি তার কাজ শুরু করেন। এই জিন হাজির করার বিষয়টা পুরোটা হচ্ছিল গোপনে। হুজুর একটা আলাদা ঘরে খালাকে নিয়ে বসেন এবং তিনি একটা পাত্রে
কিছু দোয়া পাঠ করতে থাকেন আর ওই দুজন ছাত্রকে কোরআন তেলাওয়াত করতে বলেন। তারা কোরআন তেলাওয়াত করতে থাকে আর হুজুর পানিতে দোয়া পড়তে পড়তে ফোঁ দিতে থাকেন। এভাবে কিছুক্ষণ পরে ওই পাত্রের পানি মিনা খালার উপরে ছুঁড়ে মারতেই সে চিৎকার করে ওঠে, বিভিন্ন উদ্ভট আচরণ করতে থাকে। তার কণ্ঠ তখন পুরুষের মতো শোনায়। তো তাকে প্রশ্ন করা হয় সে এমন করছে কেন। তো এই জিনটা বলে, আমার কোনো বোন নাই, ওকে আমি আমার বোনের মতো দেখি, তাই ওর কাছে আসি, ওর কোনো ক্ষতি আমি করবো না। তারপর বলা হয়, তুমি ওকে বোনের মতো দেখো, তাহলে ওকে কষ্ট দাও কেন? তারপর ও বলে, তোমরা যখনই আমাকে আলাদা করার চেষ্টা করবে তখন এরকম কষ্ট পাবে ও, এই চেষ্টা না করাটাই ওর জন্য ভালো হবে। তো আরেকটু জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই খালার অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। এভাবে অনেকবার জিন হাজির করা হয়, কিন্তু এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি। তো এক সময় হুজুর বলেন, এভাবে আসলে কোনো সমাধান হবে না, আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিন, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। আসলে কোনো জিন কোনো বদ মতলবে আসেনি, সে আল্লাহর বান্দা, তাই তাকে আমার পক্ষে সরানো সম্ভব নয়। এই বলে তিনি চলে যান। তারপরে আরো অনেক কবিরাজ হুজুর দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে অনেকদিন কেটে যায়। আমিনা খালার বয়স তখন 19 বছর। অবশেষে কোনো সমাধান না পেয়ে ঠিক করা হয় এবার তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো তার জন্য পাত্র খোঁজা হয়। এভাবে একদিন একটি সম্বন্ধ আসে। ছেলেপক্ষ এসে খালাকে দেখে যায়, সবারই খুব পছন্দ হয় তাকে। বিয়ে একরকম ঠিক করে ফেলা হয়। বিয়ের ডেট তখনও করা হয়নি। এমন সময় একদিন আবার খালাকে পাওয়া যায় না। এমনটা অভ্যাস হয়ে যাওয়ায় আর তাকে খোঁজাখুঁজি করে লাভ নেই। যথারীতি আবার কয়েক ঘন্টা পরে তাকে খুঁজে পাওয়া যায় সেই কুল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। তার জ্ঞান ফিরলে সে এক অদ্ভুত কথা বলে, যা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে যাই। সে বলে, জিনটা নাকি আমার বাবার সাথে দেখা করতে চায়। বলে রাখা ভালো, আমার বাবা আগে থেকে এই ব্যাপারটা বিশ্বাস করতেন না। তিনি বলতেন এটা মানসিক সমস্যা। যাই হোক, খালা বললেন জিন নাকি আমার বাবার সাথে একটা মিষ্টির দোকানে দেখা করবে বলেছে। সে দোকানের ঠিকানাও দিয়েছে। আমার আব্বু এগুলো বিশ্বাস করে না বলেই তার সাথে দেখা করতে চায়। আমরা ব্যাপারটা আব্বুকে বললে আব্বু প্রথমে রাজি হতে চাচ্ছিল না, পরে অনেক জোরাজুরি করার পর রাজি হয়। যাই হোক, আব্বু পরের দিন সেই কথা অনুযায়ী নির্দিষ্ট মিষ্টির দোকানে যান। এখানে উল্লেখ করা একটা বিষয় আছে, সেটা হচ্ছে জিনটা কোনো সময় নির্ধারণ করে দেয়নি। সে যখন খুশি যেতে পারে, তাই বলেছিল। যে কোনো সময় নাকি তাকে ওখানে গেলে পাওয়া যাবে। আব্বু সেখান থেকে ঘুরে এসে যা বললেন তা শুনে আমরা সবাই খুব অবাক। আব্বু দোকানে গিয়ে দেখেন এক যুবক সেখানে তার জন্য অপেক্ষা করছে। প্রথমে আব্বু তাকে দেখে চিনতে পারেননি, কিন্তু ভালো করে নজর দেওয়ার পর আব্বু যা বুঝলেন তাতে তিনি প্রচন্ডভাবে ঘাবড়ে গেলেন। সেখানকার সেই যুবক আর কেউ না, আমার আমিনা খালার চাচাতো ভাই। কিন্তু ঘাবড়ে যাওয়ার বিষয়টা হলো, সে কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। তাহলে সেইখানে কিভাবে? আব্বুর আর কিছু বুঝতে বাকি রইল না। বিশ্বাস করতে বাধ্য হলেন তিনি পুরো বিষয়টা। তিনি সেখানে মাথা ঠান্ডা রেখে তার সাথে কথা বলেন, কারণ সেখানে আরো অনেক মানুষ ছিল। বিষয়টা নিয়ে কথা বললে অনেক লোকই তাকে পাগল ভাববে, তাই তিনি সেখানে কাউকে কিছু বলেননি। যাই হোক, এবার আসা যাক সেই জিনটা তাকে কি বলেছিল সেই প্রসঙ্গে। সেই জিনটা তাকে বলেছিল, ওকে বিয়ে দিচ্ছেন ভালো কথা, কিন্তু একটু দেখে শুনে দেবেন না? ছেলের সম্পর্কে খোঁজ খবর নিন, তারপর কাজটা করুন, পরে পস্তাতে না হয়। ও আমার বোন, ক্ষতি হোক আমি সেটা চাই না। আপনারা একটু ভেবে চিন্তে কাজ করবেন দয়া করে। এরপরে সে আব্বুর হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয়। আব্বু আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসে। সেখান থেকে বাড়ি আসার পর মিষ্টির প্যাকেটটা আমার হাতে দেন আব্বু। প্যাকেটটা খুলতেই দেখতে পাই এক অদ্ভুত রকমের মিষ্টি, যা আমি আগে কখনো দেখিনি। খাওয়া তো দিবে থাক, অসম্ভব রকমের সুস্বাদু সেই মিষ্টি, যা আমি আজ পর্যন্ত দ্বিতীয়বারের মতো আর খাইনি। যাই হোক, আব্বু বাড়ি এসে সকল ঘটনা নানার কাছে বলেন। নানা বলেন, আচ্ছা তাহলে খোঁজ নাও ভালো করে ছেলেটা কেমন। তারপরে আব্বু এবং আমার আরেক খালু মিলে সেই ছেলেটির এলাকাতে খোঁজ নেন। কয়েকদিন পার হয়ে যায়। তারপরে আব্বু ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ছেলেটা আসলে ভালো না, তার অনেক বাজে অভ্যেস আছে, এমনকি তার চরিত্রেরও দোষ আছে। তারপরে সেই বিয়ে ক্যান্সেল করে দেওয়া হয়। তারপরে আরো অনেক ভালো পাত্র খোঁজা হয়। এইভাবে প্রায় 3 মাসের মতো কেটে যায়। এর মাঝে আর কোনো ঘটনা ঘটেনি।
সেই জিনটা এর মধ্যে আর আসেওনি। 3 মাস পরে একজন ভালো ছেলে পাওয়া যায়, তার তেলের ব্যবসা আছে। ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া হয় এবং জানতে পারা যায় ছেলেটা খুবই ভালো। তার নাম ছিল সাইফুল হক। তাকে আমিনা খালার সব ঘটনা জানানো হয়, কিন্তু সে শিক্ষিত হওয়ায় তা বিশ্বাস করেনি। যাই হোক, তার সাথেই বিয়ে দেওয়া হয় আমার খালার। বিয়ে হয় তাদের, নতুন সংসার হয়, তারা সুখে সংসার করতে থাকে। এভাবে 1 বছর চলে যায়, কিন্তু বিয়ে থেকে এই পর্যন্ত আর কোনো ঘটনা ঘটে না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। দিনটা ছিল তাদের বিবাহ বার্ষিকীর পরের দিন সকাল। একটা ঘটনা ঘটে। ঘটনাটি হলো, সকালে আমিনা খালা ছাদে যান কাপড় শুকাতে। তাদের বাসাটা ছিল 2 তলা। তিনি যখন ওঠেন ছাদে তখন তিনি কাউকে দেখতে পাননি, সেখানে কেউই ছিল না। কিন্তু তিনি যখন ফিরে আসবেন তখন তার পেছন থেকে একটা ডাক শুনতে পান। তার নাম ধরে কেউ ডাকলো। কণ্ঠটা খুব চেনা চেনা। পেছনে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এ আর কেউ না, সেই লোকটা যে তাকে নিয়ে যেত অচেনা দুনিয়ায়। সবার কাছে যে দুনিয়া অচেনা অজানা। সেই লোকটা বলল, ভয় পেও না, আমি শুধু একটা কথা বলে চলে যাব। তোমার স্বামীকে আজ যেতে দিও না কোথাও, বাড়িতে থাকতে বলো। এই বলে সে চোখের সামনে উধাও হয়ে যায়। খালার মনে হলো সে যেন এতক্ষণ স্বপ্ন দেখছিল। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল, বিশ্বাসই হচ্ছিল না। সে আর 1 মুহূর্ত দেরি না করে নিচে নেমে যায়। তার স্বামীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলতেই স্বামী বলেন, আরে ও কিছু না, রাতে হয়তো তোমার ঘুম হয়নি, তাই এই সমস্ত দেখেছ। কিচ্ছু হবে না, তুমি খেয়ে নাও, আমি অফিস থেকে ঘুরে আসি, একটা ডিল ফাইনাল করতে হবে। অনেক জোরাজুরি করার পরেও সে খালার কথা শোনেনি। আসলে এই বিষয়গুলো কেউ বিশ্বাস করতো না, কিন্তু কে জানতো এই বিশ্বাস না করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সেদিন সে কোনো কথা না শুনে চলে যায় অফিসের উদ্দেশ্যে। আর পথেই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় তিনি মারা না গেলেও চিরতরে পঙ্গু হয়ে যান। তার মেরুদণ্ড অকেজো হয়ে যায়। এই ঘটনার পর আর কোনো দিনই সেই জিন একবারের জন্য দেখা দেয়নি। আমার সেই খালা এখনো জীবিত আছেন, কিন্তু গত 2022 সালের অগাস্ট মাসে তার স্বামী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ বললেন আমার আম্মু। তো এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা রয়েছে যা আমি আমার নিজ এলাকাতেই ঘটে গেছে শেয়ার করতে চাই। যদি ঘটনা সিলেক্টেড হয় তাহলে আরো ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোর তলে থাকবেন। আল্লাহ হাফেজ। বিলকুল এই দিনটার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা শুনছেন তাদের কাছে যদি ভালো লাগে আমি অনুরোধ করব, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Vote.com presents Audiobook Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম শিহাব, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ডিউটি করছি। আমি প্রায় 2011-12 সাল থেকে আপনার শো, প্রথমে ভূত FM এবং পরে ভূত.com শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠাইনি। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা লিখবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে ভাবলাম সময় করে লিখেই ফেলি। আমার ঘটনাটা প্রচারের জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আজকে যে ঘটনাটি বলবো সেটা 90 দশকের একটি ঘটনা। এই ঘটনাটি আমার সাথে যিনি শেয়ার করেছেন তার নাম প্রকাশ করতে পারছি না। ঘটনাটি একটি লাশবাহী ট্রাকের।
ঘটনাটি যিনি শেয়ার করেছেন বলছি তার ভাষায়। তখন দুপুর 1টা থেকে 2টার মাঝামাঝি হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার হেল্পার গাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম। তখন হঠাৎ একটি কল পেলাম যে আমাদের ঢাকা থেকে বরিশালের বানারীপাড়া যেতে হবে। বলে রাখা ভালো যে মোবাইল ফোন তখন এতটা প্রচলিত ছিল না। কাজের উদ্দেশ্যে মোবাইল ফোন কেনা, আমরা যেতে পারবো কিনা তা জানার জন্য মূলত কলটি করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখা ভালো যে ওই সময় বরিশালের বানারীপাড়া যেতে হলে ফেরি পার হতে হয়, অনেকটা সময় প্রয়োজন হয় এবং আসার সময় কোনো প্রকার ট্রিপ পাওয়া যেত না। তাই সরাসরি না বলতে না পারায় আমি ভাড়া অনেকটা বাড়িয়ে বলেছিলাম। তখনকার সময় মোট 14,000 টাকা। কিন্তু অবাক করা বিষয় এই যে একবার বলতেই সাথে সাথে তারা রাজি হয়ে যায়। আমি তখন ধারণা করতে পারিনি যে তিনি এত সহজে রাজি হয়ে যাবেন এবং এর পেছনে কোনো কারণ আছে কিনা। খুশি হলাম, কারণ আসার সময় খালি হাত হলেও তা পুষিয়ে যাবে। তো আমি তাদের সাথে বাকি আলাপ সেরে নিলাম এবং জিজ্ঞেস করলাম যে তারা গাড়িতে কি নিয়ে যাবে। তখন তারা বলল আসলেই দেখতে পাবো। তাই আর কথা বাড়ালাম না, সময়টা জেনে নিয়ে ফোনটা কেটে দিলাম। তিনি আমাকে 4টার সময় পিক আপ করতে বলেছিলেন। তাদের ঢাকার কচুক্ষেত থেকে তাদের পিক আপ করার কথা ছিল আমাদের ট্রাক স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। তো আমরা 3টা থেকে 3টা 30-এর মধ্যে বের হয়ে গেলাম। ঠিক 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সেখানে। তাদের বললাম যে আপনারা তাড়াতাড়ি গাড়িতে জিনিসপত্র উঠিয়ে নিন, না হলে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা খাটিয়ায় করে একটি লাশ এনে রাখা হলো আমাদের পিক আপটির সামনে। আমি এটা দেখে কিছুটা রাগান্বিত হলাম তাদের ওপর, কারণ আমি যখন তাদের জিজ্ঞেস করেছিলাম তারা তখন কিছু বলেনি। আমি যে লোকটি আমাদের সাথে লাশ নিয়ে যাবে তার সাথে কথা বলছিলাম। তাকে বললাম যে আপনি তো এর সম্পর্কে আমাদের কিছু বললেন না যে আপনারা লাশ নিয়ে যাবেন, তাহলে আমি আগেই আপনাদের না করে দিতাম। তখন তিনি অনেকটা অনুনয় বিনয় শুরু করলেন। শেষে আমরা আর না করতে পারলাম না। তখন আমরা 1,000 টাকা বাড়িয়ে ভাড়া নির্ধারিত হলো। হেল্পারকে গাড়ির লুকিং গ্লাসের সাথে লাল কাপড় বেঁধে দিতে বললাম এবং লাশটি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে উঠিয়ে গাড়িটি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিয়ে দিলাম। এই পর্যায়ে সবাই হয়তো গাড়ি নিয়ে যাওয়ার পথে মূল ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনাদের ধারণা ভুল প্রমাণিত হবে। কচুক্ষেত থেকে আমরা মিরপুর হয়ে আরিচা ঘাট হয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টার মধ্যে বরিশালের বানারীপাড়াতে চলে আসলাম। এত তাড়াতাড়ি বানারীপাড়া আসা যাবে তা ধারণা ছিল না। আসার সময় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। লাশটি নামিয়ে দেওয়ার সময় হয়তোবা রাত 2টার মতো বাজে। লাশ নামানোর সময় আমি খেয়াল করলাম কফিনটা কিছুটা ভারী লাগছে। গাড়ি থেকে নামানোর সময় ঝাঁকিতে কফিনের ঢাকনাটা খুলে গেল। বলে রাখা ভালো যে অনেক গরম থাকায় কফিন পেরেক দিয়ে আটকানো হয়নি এবং আমি খেয়াল করলাম কি যেন একটা লাফ দিয়ে ভেতর থেকে গাড়িতে চলে গেল। আমি বলতে যাব তখন যা বুঝলাম এটা অন্য কেউ খেয়াল করেনি। আমি তাই আর কিছু বললাম না। সব প্রসেস শেষ করে টাকা পয়সা বুঝে নিয়ে রওনা দেওয়ার সময় তাদের জিজ্ঞাসা করলাম কিভাবে লোকটি মারা গিয়েছে। তখন তারা যতদূর বলল তা এমন যে লোকটি কালো জাদুর চর্চা করত। এর প্রভাবেই একদিন তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয় কালো জাদু প্র্যাকটিস করার সময় কিছু ভুল হওয়ার কারণে তার এই অবস্থা, কিন্তু আসলে তার সাথে কি ঘটেছে তা কেউ বলতে পারেনি। তার আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। তারা আরো বলল আপনার সাথে যার ফোনে কথা হয়েছে তিনি হলেন তার এক চাচাতো ভাই। তার আপন বলতে দেশের বাড়িতে তার মা ছাড়া আর কেউ নেই। এই পর্যায়ে আমি কিছুটা শিহরিত হয়ে উঠি এই ঘটনা জানার পর। তারপর মনে মনে ভাবলাম রাস্তায় কিছু ঘটেনি সেটাই অনেক বেশি। তখন আমি আমার হেল্পার জলিলকে বললাম যে গাড়িতে লাশ নিয়ে আসা হয়েছে, তাই যেন গাড়িটা একটু পানি দিয়ে ধুয়ে ফেলে। পানি ঢালার পর গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি বরিশালের কোনো এক জায়গায়। গাড়ি যেহেতু খালি তাই আসার পথে সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। সেখানে চলে গেলাম এবং জিনিসপত্রগুলো উঠিয়ে নিলাম। আসলে এখানে চাল, সবজি, মুড়ি এগুলো সহ আরো কিছু মালপত্র ছিল। এগুলো গুছিয়ে নিয়ে গাড়ি স্টার্ট যখন দেব তখন গাড়িতে রাখা ঘড়িতে দেখতে পেলাম সময় রাত 3টা পার হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আসল ঘটনা ঘটা শুরু করলো এর পর থেকে।
সকালের মধ্যে যেহেতু ঢাকা থাকতে হবে সেহেতু গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। গাড়ি চলতে থাকলো। হঠাৎ অনুভব করলাম গাড়ির মধ্যে কি যেন একটা ভারী বস্তু পড়লো। গাড়ি সাইড করে জলিলকে বললাম, কি হয়েছে দেখতো। ভাবলাম গ্রামের কাঁচা রাস্তা, আশেপাশে গাছগাছালিতে ভরা, হয়তোবা ডালপালা কিছু একটা পড়তে পারে। জলিল 3 ব্যাটারিওয়ালা টর্চ নিয়ে নেমে দেখলো আসলে কিছু নেই। ভাবলাম হয়তোবা বিড়াল বা অন্য কিছু পড়েছে। আবার গাড়ি চালানো শুরু করলাম। এরপর পড়লাম আর এক সমস্যায়। গাড়ি কাজী বাড়ি নামের একটা জায়গায় আসলে হঠাৎ বেশ জোরে গাড়ির নিচ থেকে আওয়াজ শুনতে পেলাম। আবার জলিলকে বললাম দেখে আসতে কি হয়েছে। জলিল দেখে এসে বলল, ওস্তাদ, কান তো একটা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি? সে বলল এক্সেলের একটা নাট নাকি কেটে গেছে। আমি বললাম, কি বলছিস এসব? গাড়ি কিনলাম 2 মাস হলো, নাট কেটে গেল? পরে আমি নিজেই নেমে দেখলাম আসলেই একটা নাটের অবস্থা বেশ খারাপ। এত রাতে কোনো গ্যারেজও খোলা নেই। কোথায় যাব বুঝতে পারছি না। গাড়ির নাট কেটেছে, ওইটা ছাড়া বেশি দূর যাওয়াও যাবে না। তখন জলিল বলল যে ওইটা ঠিক করতে পারবে। বলে রাখা ভালো, জলিল কিছুদিন একটা গাড়ির গ্যারেজে কাজ করতো, হালকা পাতলা কাজ জানে। আমার এই গাড়ির পার্টস খুব একটা অ্যাভেলেবেল না। জলিল বলল গাড়ির সামনে এক্সট্রা লাগানো যে বাম্পার আছে ওই জায়গা থেকে ওই মাপের একটা নাট বের করতে হবে, কিন্তু ওইটা কাঁচা নাট, যে কোনো সময় প্যাঁচ কেটে যাবে। উপায় না দেখে তাই করতে বললাম। পরে নাট লাগাতে পেরেছে, কিন্তু ভালোভাবে টাইট করতে পারেনি, কারণ ওই সাইজের ডালি টুল বক্স নেই। গাড়ি আবার স্টার্ট দিয়ে ভাবতে লাগলাম সারাদিন কি কি ঘটলো। পরে লাশের কথা মাথায় আসতে মনে হলো ওঠার জন্য এমন হচ্ছে না তো। আর সমস্যা যেন না পড়ি এই জন্য দোয়া পড়ে গাড়ি চালাতে লাগলাম। কাঁচা রাস্তা ছেড়ে ঢাকা বরিশাল হাইওয়েতে উঠে বাস স্ট্যান্ডে 2-1টা ট্রাক দেখলাম। তাদের ওই সাইজের ডালির কথা জিজ্ঞেস করে ডালিটা তার কাছ থেকে পেলাম এবং সেটা দিয়ে নাটটাকে ভালো করে টাইট দিলাম। কিছুটা নিশ্চিন্ত হয়েই গাড়ি চালাতে লাগলাম, কিন্তু মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। অবাক করা বিষয় এই যে রাস্তায় তেমন গাড়ি নেই। অনেকক্ষণ পর পর 1-2টা গাড়ি আসছে। জলিলকে বললাম একটু ঘুমিয়ে নিতে, সকালে ট্রিপ পেলে যেন যেতে পারে। ও কথা মতো ঘুমিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে অনুভব করলাম গাড়ি কেমন যেন ভার ভার হয়ে আছে। প্রায় 80 কিলোমিটার স্পিডে চললেও মনে হচ্ছে 30-40-এর বেশি না। হঠাৎ লুকিং গ্লাসে দেখলাম গাড়ির ব্যাক ডালায় কি যেন একটা কটমট আওয়াজ করছে। দেখলাম অনেক বড় একটা ভাল্লুকের মতো ছায়ামূর্তি, চোখগুলো যেন অগ্নিশিখার মতো তার চলচল করছে, আর সে যেন ঠিক আমাদের দিকেই তাকিয়ে আছে। ভয়ে শিহরিত হয়ে গেলাম। যা দোয়া দুরুদ পারি পড়া শুরু করলাম। হঠাৎ সামনে দেখলাম রাস্তায় একটা লাশ শুয়ে আছে। আমি আরো ভয়ে তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়তে লাগলাম। আপনাদের বলে রাখি 90 দশকে যে জায়গায় তখন ছিলাম সে জায়গায় রাস্তায় গাছ ফেলে বিভিন্নভাবে ডাকাতি করা হতো। পরে আমি মনে মনে ঠিক করলাম যাই হোক গাড়ি থামাবো না। দিলাম লাশের ওপর উঠিয়ে। সাইড মিরারের পেছনে দেখলাম রাস্তায় কিচ্ছু নেই। এখন পড়লাম আর এক ঝামেলায়। হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একটা দেয়াল। দেখা মাত্র জোরে ব্রেক করলাম। জলিল সিট থেকে ছিটকে গিয়ে সামনে বাড়ি খেলো। সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে জিজ্ঞেস করলো, ওস্তাদ কি হয়েছে? আমি কিছু না বলে সামনে একটা কুকুর এসে পড়েছিল তাই ব্রেক করেছি বলে বুঝালাম, কিন্তু ও আমার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে বুঝে গিয়েছে কিছু না কিছু হয়েছে। সে বলল, ওস্তাদ আপনার মনে হয় ঘুম আসতেছে, নাই মা চোখে একটু পানি দেন। আমি বললাম না, ঘুমা যাবে না, ঘুম আসে নাই। আবার আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম। একটু পর আমি দেখলাম সামনে 3টা রাস্তা, কিন্তু এমন রাস্তা এখানে থাকার কথা না। চুলের দিকে তাকিয়ে দেখলাম ও স্বাভাবিক আছে, এর মানে ও কিছু দেখছে না। আমি উপায় না পেয়ে আবার ব্রেক করলাম। ও আবার জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার ওকে মিথ্যা সান্ত্বনা দিলাম। এবার সামনে একটা ট্রাক রোডের সাইন দেখতে পেলাম। আমি জলিলকে বললাম, জলিল যে দেখতো ও ওস্তাদের কাছে 4 নম্বর ডালিটা আছে কিনা, নাট মনে হয় আবার ঢিলা হয়ে গেছে। ওকে এটা বুঝিয়ে ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলাম। গাড়ির আলোতে চোখে মুখে পানি দিতে লাগলাম। জলিল এসে বলল, ওস্তাদ ওই গাড়ির ওস্তাদ বাড়িতে গেছে, হেল্পারে কয় ওস্তাদ এলে দিব। আমি বললাম ঠিক আছে। পরে ওই গাড়ির ড্রাইভার আসলো ডালি নিয়ে। জলিল গাড়ি নিচে ঢুকলো। একটু পর বলল, ওস্তাদ টুল বক্স দেন। আমি গাড়ির পেছন থেকে টুল বক্সটা নিতে ব্যাগ ডালাটা উঠালাম। দেখি ঠিক সেই লাশ যেটা আমরা বানারি পাড়ায় নামিয়ে দিয়ে এসেছি সে শুয়ে আছে। আমি এক চিৎকার দিয়ে ওপর থেকে নেমে গেলাম আর জোরে জোরে বলতে লাগলাম, লাশ লাশ।
আসলো। একই সাথে অন্য গাড়ির দুজন দৌড়ে আসলো, আমাকে শান্ত করার চেষ্টা করলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম লাশ। তারা বলল কই লাশ? আমি বললাম ব্যাগ ডালায়। পরে তারা আমাকে সহ পেছনে গিয়ে দেখালো কোনো লাশ নেই। আমি বললাম এখানেই ছিল। তারা বুঝতে পারলো আমি ভয় পেয়েছি। পরে তারা বলল আমি হয়তোবা মুড়ির বস্তা দেখে লাশ মনে করেছি, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারলাম না যে ওটা মুড়ির বস্তা ছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার স্টিয়ারিংয়ে বসলাম। এবার সামনে থেকে নাইট কোচ আসতে দেখলাম। মুহূর্তেই আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললাম। হাত পা যেন বরফ হয়ে গেছে। নাইট কোচ বরাবর যাচ্ছিলাম। জলিল এটা খেয়াল করে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। সোজা গিয়ে আঘাত করলাম রাস্তার পাশে থাকা বালির স্তূপে। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখতে পেলাম আমি বরিশালের এক হাসপাতালে। জলিল আমার পাশের বেডে। বালিতে আঘাত করায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। একদিন পরেই আমাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এরপর জ্বরে এবং শরীরের ব্যথায় ভুগতে হয় বেশ কিছুদিন। এরপর থেকে আমি গাড়িতে কখনো লাশ বহন করিনি, আর কোনো সমস্যাও ফেস করিনি। কিন্তু অসুস্থ থাকাকালীন একদিন স্বপ্নে দেখি যে একটা লাশ গাড়িতে পড়ে আছে, আর আমি তার সামনে দাঁড়িয়ে। হঠাৎ লাশটি উঠে বসে এবং বলতে লাগে এবারের মতো বেঁচে গেলি, তোর সাথে কেউ না থাকলে ওই জায়গাতেই তোকে মেরে ফেলতাম। যেটা নিয়ে এসেছিস ওইটা দিয়ে দিস, তোর পকেটেই আছে ওইটা। এটা দেখার পর আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম। পরে আমি আমার সেদিনের সেই শার্টের পকেট চেক করে দেখি একটা কাগজে মোড়ানো ছোট আকৃতির বস্তু, যেটা আমি আমার গাড়িতে পানি ঢালতে গিয়ে পেয়েছিলাম। ভেবেছিলাম এটা লাশের চাচাতো ভাইকে দিয়ে দেব, পরে আমি ওটা পানিতে ফেলে দেই। কিন্তু কথা হচ্ছে এটা আসলো থেকে? লাশের সাথে তো এটা আসার কথা না, কারণ লাশ তো কফিনের মধ্যে ছিল। এরপর থেকে আর কিছু হয়নি, শুধু আমার পেটের কাছে একটা খামচির দাগ দেখতে পাই। পরে জলিলের সাথে দেখা হলে তাকে সবকিছু বলি। তখন সেও বলে গাড়িতে লাশ দেখার ঘটনার পর সে গাড়ির পাশ দিয়ে ভাল্লুক আকৃতির কিছু একটা দেখেছিল, যা গাড়ির সাথে সাথে আসছিল। যাই হোক, এই ছিল আমাদের ঘটনা। তবে তার আগে বলি যে একইভাবে আমার মতো জলিলের পেটের কাছেও একটা দাগ দেখতে পেয়েছিলাম। সেও একই স্বপ্ন দেখে যেন ওটা পানিতে ফেলে দেওয়া হয়, অর্থাৎ সেই জিনিসটা। এই ছিল ঘটনা। ঘটনাটি বর্তমান সময়ের পরিবহন জগতের এক চিরচেনা মুখের, তাই তার নাম ঠিকানা কোনো কিছু বলার অনুমতি নেই। এর সাথে আমার এক উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়। আমি আমার বাবার কাছ থেকে জানতে পারি তার একটা ঘটনা আছে। পরে বাবার পরিচিত হবার কারণে আর আমার জোড়াজুড়িতে তিনি না করতে পারেননি। তিনি পরিচয় গোপন রাখার ওয়াদা করিয়েছেন, এটা ভূত.com-এ শেয়ার করার অনুমতি দিয়েছেন। তিনি নিজেও এক সময় ভূত FM শুনতেন, এখন তেমন শুনতে পারেন না। বলেছেন ঘটনাটা প্রচারিত হলে তাকে জানাতে তিনি তখন শুনবেন। এই ছিল ঘটনা। আমার কাছে আরো দুটো ঘটনা রয়েছে, দুটাই ইংল্যান্ডের। আরেকটি ঘটনা রয়েছে ইউনিভার্সিটির আসিফ ভাইয়ের। সময় পেলে লিখে পাঠাবো। সবাইকে আবারও বলবো, ভালো করে ঘটনাটা বর্ণনা করতে পারিনি। আমি যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদেরকে নূর ইসলাম শিহাব এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি আপনার পরবর্তী ঘটনাগুলো আমরা পেয়ে যাব। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভয়ের রাজ্য আজিমপুরে আপনাদের সব সময়ের জন্য আমন্ত্রণ। যখন ইচ্ছে ঢুকে পড়বেন ভয়ের রাজ্য আজিমপুরের বন্ধুদের সাথে। শেষ করছি আজকের মতো ভূত.com প্রেজেন্টস আজিমপুর হন্টেড বাই এয়ারটেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত